নমস্কার বন্ধুরা, সারাটা কিন্তু আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ স্যার। আজকে আমার সাথে কিন্তু আরো একজন অতিথি রয়েছে। আপনারা সবাই তাকে চেনেন, এমটিএস প্রোডাকশন থেকে রয়েছে আজকে আমাদের সাথে সঞ্জীব। সঞ্জীবকে প্রথমেই ওয়েলকাম এবং স্বাগত। সঞ্জীব, কেমন আছো বলো? খুবই ভালো আছি। আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাকে আজকে নিয়ে বসার জন্য। আর আমি তো একদম আকাশ একদম। চিনি, চিনি বলতে ইউটিউবের মাধ্যমে চিনি, সামনাসামনি কোনোদিন দেখা হয়নি, অবশ্যই একদিন দেখা হবে খুব তাড়াতাড়ি, কারণ আমরা একদম। একই জায়গায় থাকি। তো আমরা দুজনেই মিঠুনদার ফ্যান, এবং রিসেন্টলি একদম। আমরা প্রত্যেকে জানেন যে মিঠুনদার দিল্লি ফাইলস রিলিজ হয়ে, বেঙ্গল ফাইলস রিলিজ হয়েছে, সরি। তো কথা তো বলতেই হবে। তো আমি আকাশকে বললাম যে তোমার একদম। কি সময় হবে, আকাশও বললো হ্যাঁ চলো একদিন বসা যাক দুজন মিলে। তো আজকে আপনাদের সামনে। একদম। একদম সঞ্জীব, একটা ব্যাপার যে মানে আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটিতে দেবদার সঙ্গে কোলাবোরেশন করে, জিদ্দার সঙ্গে কোলাবোরেশন করে, বা সাউথের ইন্ডাস্ট্রি ফ্যানেরা কোলাবোরেশন করে, কিন্তু মিঠুন চক্রবর্তীর ফ্যানদের মধ্যে কোলাবোরেশন এই প্রথম আমার যা মনে হয় ইউটিউব রিভিউ কমিউনিটি। এবং এত বড় একজন মানুষ, যার জন্য আমাদের গর্ব হওয়া উচিত। ভাবতে অবাক লাগে যে হয়তো আমরা দু তিনজনই রয়েছি তাকে নিয়ে হয়তো কথা বলি, বা তার কাজ নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি। তো এটা কোথাও গিয়ে আবার লজ্জা আবার আনন্দ হয় যে মানে আমরাই শুধুমাত্র বলি আর কি। যাই হোক, এই তোমার চ্যানেলের নাম এমটিএস প্রোডাকশন, মানে এমটিএস প্রোডাকশন কেন, এটা দর্শক একটু জানতে চায়। ফার্স্ট অফ অল প্রোডাকশন এই কারণেই, কারণ হয়তো তুমি জানো, তোমার সাথে আমার কথা হয়েছে। আমি একজন মুভি লাভার, এবং তার পাশাপাশি হচ্ছে আমি নিজে লিখিও, এবং লেখার পর আমি ইউটিউবে সিনেমাও বানাই। আমার অনেকগুলো কাজ আছে, আচ্ছা। তোমাকে পাঠাবো। আচ্ছা। আমি নিজে একদম ডিরেক্ট করে একদম। সেগুলো বানিয়ে, এবং রিসেন্ট টাইমে অনেকগুলো আচ্ছা। স্টোরি আছে, বাট এখন যেহেতু আমি বাইরে আছি এবং কর্মসূত্রে সেই জন্য কাজ হচ্ছে না। তো চেষ্টা করবো বানানোর তাড়াতাড়ি। তো সেই জন্যই প্রোডাকশন। এমটিএস স্ট্যান্ড ফর এম ফর মন্দিরা, আমার মায়ের নাম; আচ্ছা। টি ফর তাপস, আমার আচ্ছা। বাবার নাম; এন্ড এস ফর হচ্ছে আচ্ছা। সঞ্জীব এন্ড সায়ন্তনী, মানে আমার আমার নাম আর আমার ওয়াইফের নাম। ঠিক আছে, আচ্ছা। সেই জন্য আচ্ছা। এমটিএস প্রোডাকশন। আচ্ছা। আচ্ছা। যাই হোক, আমাকে বলো সঞ্জীব, দ্য বেঙ্গল ফাইলস এর টিজার দেখেছো? কেমন লাগলো, কোথাও বলো কেমন লাগলো, বলো অনুভূতিটা তো কেমন? টিজারটা আমার ভালোই লেগেছে, এবং আমি যেরকমটা রিভিউতেও বলেছিলাম, আমি যে রিভিউ করেছিলাম যে কাশ্মীর ফাইলস এর টিজারও যদি তুমি দেখো, যে এই টিজার গুলো এরকম না যে টিজার দেখে তুমি বলবে আরে ভাই মারাত্মক লাগলো, কি লাগলো ভাই। এই টিজার কিন্তু তোমাকে একটা এরকম ইমপ্রেশন দেবে যে তোমার দিকে কেউ একটা কিন্তু মানে রিয়েলিটিতে ভরা একটা পাথর ছুঁড়ে মারলো তোমার দিকে, যে হ্যাঁ এর মধ্যে ডেপথ আছে, গল্পের মধ্যে ভয়ঙ্কর কিছু সত্য দেখানো হবে, এমন জিনিস যেগুলো আমরা এর আগে দেখিনি। সেই ইম্প্যাক্টটা একদম। কিন্তু তোমার এখানে দেখো। তুমি যখন এই টিজারের মধ্যে যখন তুমি প্রিয়াংশু চ্যাটার্জিকে দেখবে, বা এখানে যে ওমেন ক্যারেক্টার গুলো আছে তাদের দেখবে, ঠিক আছে, তোমার মধ্যে কিন্তু সেই ভয় একটা ফিল করবে। মানে আজকেও যদি তুমি মাথার মধ্যে একবার কল্পনা করো যে কি হয়েছিল 1947 এর সময়, ঠিক আছে। আজকে অনেকে হয়তো বলছে, আমি আমাদের মুভি রিভিউ কমিউনিটির মধ্যে অনেককে দেখলাম যারা বলছে যে বারবার পুরোনো ঘা খুঁচিয়ে কি লাভ আছে। তুমি হয়তো জানো, কিন্তু আমি একটা জিনিসই হম। বলতে, যারা এই জিনিসগুলোকে ফেস করেছে সেই সময়, ঠিক আছে, তাদের ফ্যামিলির মধ্যে কিন্তু আজকে সেই ঘাটা আছে। তো সেই ভয়টা একদম। কিন্তু এই টিজারটা ক্রিয়েট করতে পারছে, সেই ইম্প্যাক্টটা মানুষের মধ্যে দিতে পারছে। এটাই হচ্ছে এই টিজারের সার্থকতা। ওভারঅল আমার টিজারটা ভালোই লেগেছে। টিজারে যেরকম বিজিএম ছিল, টিজারে যেরকম ভিজুয়ালস গুলো দেখানো হয়েছে, এটা তো মূলত একটা সব ক্যারেক্টার গুলোকে দেখিয়েছে একবার করে। এবং ইন্ট্রোডিউস করা। একটা জিনিস আমার একটুখানি প্রবলেম লেগেছে, সেটা হচ্ছে ফার্স্টে যে দর্শনের যে মনোলগটা ছিল, যে ওখানে আমার মনোলগটা আমার মনে হচ্ছিল যদি অন্য করে, যদি মিঠুন চক্রবর্তীকে দেওয়া হতো বা অনুপম খেরকে দিয়ে মনোলগ ইউজ করানো হতো, আমার মনে হয় বেশি ইম্প্যাক্টফুল হতো। এটা আমার পার্সোনাল চয়েস। আমি বলবো না যে আমার খারাপ লেগেছে বলে সবার খারাপ লাগবে, বাট আমার মনে হয়েছিল যে মনোলগটা একটুখানি আর একটু যদি স্ট্রং হতো তাহলে ভালো হতো। আর ওই যে মানে যেটা হ্যাঁ বলো। অনেকেই কথা বললো যে বাংলা কি কাশ্মীর হয়ে যাচ্ছে, ওটা নিয়ে আমিও একটুখানি জানি না তোমার সঙ্গে কি একমত হবো কিনা, বাট আমারও মনে হয় যে বাংলাকে এখনই সরাসরি কাশ্মীর বলে দেওয়াটা একটুখানি প্রোপাগান্ডা হতে পারে। তো না, তোমার আমি কেমন আমি লাগে? সত্যি আমি আমার ভিডিওতে বলেছিলাম যে মানে এটা একটা প্রতীকী অর্থে আর কি, ঠিক আছে, মানে এখনই হবে না, কিন্তু হতে তো পারে। তার আগে একটা মানে প্রতীকী অর্থে একটা কিছু ব্যবহার করা আর কি। এটাকে আমরা বলি যে যদি কখনো হয়ে যায়, যদি হতেও তো পারে, বা হ্যাঁ, হওয়ার আগে একটা পরিকল্পনা আর কি। এটা ইউজ করা হয়েছে এইভাবে আর কি, এই ভেবে মানে কোনোভাবেই বলা হয়নি কাশ্মীর হয়ে গেল, বা কোনোভাবে বলা হয়নি যে কালকে দেশ ছেড়ে চলে যাচ্ছি, রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। সেটা কখনোই বলা হয়নি, বলছে যদি হয়ে যায় বাংলা, বা হতে চলেছে, যদি এরকম হয় আমাদেরকে সাবধান করা। যাই হোক,
আমি তোমার কথা শুনলাম এবং আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার টিজারটা সত্যি দারুণ লেগেছে। এবং মানে তুমি একটা জায়গা, আমি একদিন ভিডিও কালকে শর্টস করেছিলাম, তুমি হয়তো দেখে থাকবে, যে দুর্গা ঠাকুরের মূর্তি পোড়ানো হচ্ছে, ওই জায়গাটা কিন্তু ভয়াবহ, মানে ভয়াবহ এই জায়গা। এবং আমি এই প্রসঙ্গ, বলো বলো। বিজিএমটা কিন্তু মানে ইম্প্যাক্টফুল বিষয়। ইম্প্যাক্টফুল ভীষণ ভীষণ ভীষণ। এবং তুমি বলো না, যে প্রথম যেটা রিলিজ করেছিল, যে ফার্স্ট ইমপ্রেশন যেটা ছিল আর কি, যে মিঠুন চক্রবর্তী জিপ পুড়ে গেছে এবং তিনি সংবিধান আওড়াচ্ছে, ওই জায়গাটা কিন্তু মারাত্মক। মানে মানে অনেকবার দেখার পর তারপর বুঝতে হয় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা নিয়ে আমরা ঢুকবো শুনছি, যে একজন ম্যাডম্যানের ক্যারেক্টার তিনি প্লে করছেন। মানে মিঠুন চক্রবর্তী একজন ম্যাডম্যান, তার ক্যারেক্টার কতটা ইম্পর্টেন্ট হতে পারে এই সিনেমার ক্ষেত্রে, কি মনে হচ্ছে? দেখো, আমার যতদূর মনে হয় কাশ্মীর ফাইলস যারা দেখেছে, অনুপম খেরের ক্যারেক্টারটা যেরকম ছিল, মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু এরকম সিমিলার হতে চলেছে। বাট মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা বেশি ইম্প্যাক্টফুল হতে পারে, কারণ কি বলতো, এটা সত্যি কথা, এটা তুমিও মানবে আমিও মানবো, যারা মানবে না তাদের নিয়ে কিছু বলার নেই। বেঙ্গলে আমরা বেশি ব্রুটাল জিনিসপত্র দেখেছি কাশ্মীরের থেকে, ঠিক আছে? এটা যারা অ্যানসেস্টার্সরা আছে, যেমন আমার নিজের মায়ের বাবা, মানে আমার দাদু দিদা, ঠিক আছে, তারা খুব এসেছে 1947-এ বাংলা থেকে। আমি শুনেছি ছোটবেলা থেকে তাদের মুখে, তখন আমার মাথায় আইডিয়াও ছিল না যে এই দেশভাগ কি, এই রাইটস কি, কিন্তু তখনই আমি শুনেছি যে কিভাবে লঙ্কার বস্তার ভেতরে করে আমার দাদুকে, একজন মুসলমানই অবশ্যই, দাদুর যে মালিক ছিল তিনি একজন মুসলমান কমিউনিটির লোক, কিন্তু তিনি পাঠিয়েছিলেন লঙ্কার বস্তার ভেতর করে, ঠিক আছে, যাতে সবাই তো খারাপ নয়, আমরা তো বারবার সঞ্জীব বলবি সবাই খারাপ নয়, অবভিয়াসলি সবাই খারাপ হতে পারে, সবাই খারাপ হলে দেশ চলবে। আমার দিদার মুখে শুনেছি যে কিভাবে তাদেরই অনেক আত্মীয়কে মানে দুভাগ করে কেটে ফেলা হয়েছে, ঠিক আছে, এবং কেটে ফেলে তাদের ওই রক্তাক্ত শাড়িটাকে, মানে রক্তাক্ত ওই পোশাকটাকে তোমার এনে ফেলে দেখা হয়েছে তাদের বাড়ির লোকের সামনে। তো এইসব শুনেছি আমি, ঠিক আছে। তখন তার বিবেক অগ্নিহোত্রী বেঙ্গল ফাইলস বলে কিছু আসেনি যে লোকে বলে এটা আমি প্রোপাগান্ডা হিসেবে বলছি, ঠিক আছে। তো ওই যে মানে কি বলবো, ওই যে ফিলিংসটা, ওই যে ভয়টা, ঠিক আছে, ওই ভয়টা কিন্তু এখানে ওই মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা রয়েছে, ঠিক আছে, যে সে কিন্তু দুটোই যে মানে কি বলবো, একটা হচ্ছে 1947-এর টাইম লাইন আছে সিনেমার মধ্যে, আর একটা হচ্ছে আজকের টাইম লাইন। এই দুটো টাইম লাইনের মধ্যে কিন্তু তিনি একটা ব্রিজ, মানে তিনি ওই সময়টাও দেখেছেন, তিনি এই সময়টাও দেখছেন, ঠিক আছে। এবং যেহেতু বেঙ্গল ইজ মোর ব্রুটাল দেন কাশ্মীর, বেঙ্গলের যে জেনোসাইড হচ্ছে সেটা কাশ্মীর থেকে অনেক বেশি জেনোসাইড। এবং আমি যতদূর ইতিহাস পড়েছি, আমার অন্তত মনে পড়ে না যে 10 লাখ 1 কোটির উপরে মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে, প্রায় 5-6 লাখ লোক মুসলমান কমিউনিটির লোক কলকাতা ছেড়ে ওপার বাংলায় চলে গেছে। এই যে এত বিশাল পরিমাণ যে জেনোসাইড, এটা পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় হয়েছে মানে আমি অন্তত জানি না, হতেও পারে, আমি অন্তত পড়ি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু আমরা সেই ম্যাডম্যান, যে মানে সেই বিধ্বস্তটা, মানে সে বিধ্বস্ত হয়ে গেছে দেখতে দেখতে, ঠিক আছে, সে নিজের লোককে হারিয়েছে, এই জিনিসটা কিন্তু আমার মনে অনুপম খেরের ক্যারেক্টার থেকেও বেশি স্ট্রং হতে পারে। আর পার্সোনালি আমরা এটা জানি যে মিঠুন চক্রবর্তী অনেক বেশি মানে একদম পাওয়ারফুল অভিনেতা অনুপম খেরের থেকে, ঠিক আছে। এটা তার যে এই টিজারে যে এরকম হাতটা এরকম করে যে দাঁড়িয়ে রয়েছে, চোখ মুখে দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, যে তিনি কাঁদছেন, তার কান্না দেখে তুমি তোমার কাঁদ দিচ্ছে বলে। এবং বহু অ্যাক্টর আছে, অক্ষয় কুমার এর আগে একবার বলেছিলেন যে মিঠুন চক্রবর্তী ওয়ান অফ দ্য ইন্ডিয়ান অ্যাক্টর যে সব থেকে ভালো কাঁদাতে পারে, ঠিক আছে। তো অফকোর্স মিঠুন চক্রবর্তী, তুমি তার এই বাংলা ছবিগুলো যে রিসেন্ট টাইমে দেখো, প্রত্যেকটাই তো ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, প্রত্যেকটা ছবিতেই কিন্তু শেষে দর্শককে দিয়েছেন, সে সন্তান হোক, সে কাবুলিওয়ালা হোক, সে শ্রীমান ভাসে শ্রীমতী হোক, প্রত্যেক ছবিতে আর কি দর্শক কেঁদেছেন হাও হাও করে। আমি সঞ্জীবের সাথে একমত। এবং এটা আমার বারবার মনে হচ্ছে যে মানে যে ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তীকে এই ছবিতে দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ রোল, মানে তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে দর্শকের ইমোশনটা, অনেকটা তিনি কন্ট্রোল করতে পারবে, তার হাতেই সবকিছু রয়েছে। আমি এই প্রসঙ্গে যাবো, তুমি সিনেমার টিজার তো দেখেছো অবশ্যই, সেখানে তুমি অনুপম খেরকে গান্ধীজির ক্যারেক্টারে দেখতে পারবে এবং জিন্নার ক্যারেক্টার রয়েছে তুমি দেখতে পেয়েছো। তো কি মনে, যে এই যে ধরো প্রোপাগান্ডা বারবার করে ছড়ানো হচ্ছে ছবিটার ক্ষেত্রে, তো এই ক্যারেক্টার গুলোকে এনে কি প্রোপাগান্ডা ব্যাপারটাকে মানে ইতিহাসটাকে বিকৃত করা হতে পারে, কি মনে হচ্ছে সঞ্জীব? দেখো, আমি একটা জিনিস মনে করি যে কাশ্মীর ফাইলস যখন রিলিজ হয়েছিল, আমরা এই প্রোপাগান্ডা কথাটা কেন আনছি, যখন কাশ্মীর ফাইলস রিলিজ হয়েছিল তখন কটা জায়গায় তুমি তো দেখেছো কাশ্মীর ফাইলস, আমিও দেখেছি,
তো কটা জায়গায়, ভারতের কটা জায়গায় দাঙ্গা হাঙ্গামা হয়েছে বা কিছু হয়েছে মনে পড়ে তোমার কোনো? ওদের মনে পড়ে কিচ্ছু হয়নি, কোনো জায়গায় কিচ্ছু হয়নি। কিন্তু একটা জিনিস দেখো, যে কাশ্মীরে এই যে গিরিজা টিক্কু বা এই অনেক লোকে যাদের দেখি যে দুভাগ করে কেটে দিচ্ছে, চালের বস্তা গ্রামের ভেতরে গুলি মারছে, তুমি গুগল করে নাও, বিভিন্ন আর্টিকেল দেখে নাও, এই জিনিসগুলো কিন্তু সত্যি হয়েছে। এই লাইনে দাঁড় করিয়ে 22 জনকে মেরে দেওয়া, এগুলো কিন্তু সত্যি কাশ্মীরে হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি 2022 সালের আগে কিন্তু আমরা জানতামই না। জানতে তুমি জানতে পারো, তার ইতিহাস নিয়ে জানতে পারো, কিন্তু আমি জানতাম। তেমনি রিসেন্ট টাইমে এই বেঙ্গল ফাইলস এর টিজার রিলিজ হওয়ার পরেও আমি কথা বলছিলাম আমার কিছু জুনিয়রদের সঙ্গে, ঠিক আছে, এবং আমি ইউটিউবে দেখছিলাম অনেকে বলতে যে বাংলায় কি হয়েছিল আমরা জানি না, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে আমি এই মানে তোমার ইউটিউব পারমিশন, আমি দেখছিলাম আমাদের ইউটিউব মুভি রিভিউ কমিউনিটির একজন খুব বড় এক মাপের একজন যে মানে পাইনিয়ার বলতে পারি, যে প্রথম শুরু করেছিল, তিনি বলছেন যে খুঁচিয়ে ঘা করাটা উচিত না। আমিও মনে করি যে খুঁচিয়ে ঘা করা কখনো উচিত না, কিন্তু ধরো তুমি একদিন ক্রিকেট খেলতে গিয়ে এমন ভাবে ক্যাচ লুপতে গেছে তোমার হাতের মধ্যে চোট পেয়ে গেছে, ঠিক আছে, চোট পেলে এবার তুমি কি বারবার চেষ্টা করবে যে তুমি চেষ্টা এটা করবে না যে বারবার ওইভাবেই ক্যাচ ধরে আমার হাতে লাগবে, কিন্তু তুমি তো মনে রাখবে সবসময় যে আমি এইভাবে ক্যাচটা লুপতে গিয়ে আমার হাতে লেগেছিল। তুমি পাশের যে তোমার যে টিমের মেম্বার আছে তাকে মানে বলবে যে ভাই এভাবে ক্যাচ লুপো না, তুমি পরপর থেকে সাবধান হবে। তো আমি এটাই বলতে চাই, দেখুন বিবেক অগ্নিহোত্রীর সিনেমায় যে প্রোপাগ্যান্ডা নেই, জিরো প্রোপাগ্যান্ডা, সেটা আমি মানি না। কারণ কাশ্মীর ফাইলসে বর্তমানে কাশ্মীরের অবস্থা কি, বর্তমানে কাশ্মীরের মানুষ কি একদম যেভাবে বাংলার মানুষ থাকে, যেভাবে হায়দ্রাবাদের মানুষ থাকে, যেভাবে মধ্যপ্রদেশ, যেভাবে তামিলনাড়ু, মহারাষ্ট্রের মানুষ স্বাধীনভাবে রয়েছে, আরামসে ঘুরছে এদিক ওদিক, ইন্টারনেটের ব্যবহার করছে, মস্তি করছে, পার্টি করছে, পূজা অর্চনা করছে, কাশ্মীরের মানুষ কি সত্যি 370 ধারা তুলে দেওয়ার পরে সেইভাবে রয়েছে? এটা কিন্তু বিবেক অগ্নিহোত্রীর সিনেমায় দেখানো হয়, ঠিক আছে। খালি বলে দেওয়া হয়েছে 370 ধারা হাঁটিয়ে দেওয়া উচিত, 370 ধারা হেঁটে গেছে মানে ওখানে সবকিছু শান্তি ফিরে এসছে, ঠিক আছে। কিন্তু তারপরে দেখো এইখানে 26 জনকে মেরে দেওয়া হলো কিছুদিন আগে, দেখলাম আমরা। তো সেই জিনিসটা কিন্তু বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দেখানো হয়নি যে কাশ্মীর এখন কি ভালো অবস্থায় আছে কিনা। এবং এই যে বেঙ্গল ফাইলস দুটো টাইম লাইন থাকবে, আমি যতদূর টিজারটা দেখে মনে হলো। একটা হচ্ছে বর্তমান টাইম, এবং বর্তমান টাইম লাইনে 20% হলেও প্রোপাগান্ডা থাকবে, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ দেখুন, যিনি ওই তার মতামতটা আমি দেখেছি যে তিনি রিসেন্ট টাইমে দেখি বাংলা নিয়ে খুব নিজের ফেসবুকে বলা করছেন, এই করছেন ওই করছেন, তো আশা করি থাকবে সেখানে। বাট সেটা যাই হোক, বাংলাতে যে 1947-46 সালে যে ভয়ঙ্করতম ট্র্যাজেডি হয়েছে, কলকাতার রাস্তায় মানুষের লাশ এবং শকুনের পরিমাণ বেড়ে গেছিল এত। তুমি যদি ওই সময়কার একজন খুবই পপুলার লেখক, যার নাম হচ্ছে হেমেন্দ্র কুমার রায়, যিনি বিনয় কুমার বা জয়ন্ত মানিকের মতো ক্যারেক্টারের স্রষ্টা, আমার খুব পছন্দের একজন, তিনি কিন্তু কোন রকম কোন যে পলিটিক্যাল লেখা বা বিপ্লবীমূলক লেখা লিখতেন না, তিনি লিখতেন অ্যাডভেঞ্চারের মূলক গল্প, এইসব গল্প লিখতেন। কিন্তু তার গল্পের মধ্যে তুমি দেখবে ওই সময় এই ভয়ঙ্কর অবস্থার বর্ণনা দেওয়া আছে, যে জয়ন্ত মানিক রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তার মধ্যে লাশের উপর লাশ পড়ে রয়েছে, ঠিক আছে। মানে এই বিভৎসতা গুলো কিন্তু আমরা ইগনোর করতে পারি না কখনোই। আজকে আমরা যতই বলি যে খুঁচিয়ে ঘা করবো না, কিন্তু যারা হারিয়েছে তারা তো হারিয়েছে, তাদের মনে সেই জিনিসটাই আছে। আমার মেন কথা হচ্ছে যে আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি। যে আমি বারবার এই জিনিসটাই বলি যে একটা সময় কিছু পলিটিক্যাল আইডিওলজির লোক কিভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই দুটো শান্তভাবে পাশাপাশি বন্ধুত্বের মতো বেঁচে থাকা দুটো কমিউনিটিকে ব্রেন ওয়াশ করেছে এবং তাদের দুজনকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দিয়েছে। কারণ দেখো, তুমি যদি 1946-47 এর এই রাইটস এর সময়ের কথা যদি আমি বলি, যে যখন জমিদার রাজেন্দ্র নারায়ণ বাড়িতে হামলা হয়েছে, রাজেন্দ্র নারায়ণের গলা কেটে নিয়ে ওই যে ওখানকার যে মেন লিডার মসজিদের, তার সামনে গিয়ে রেখে দেওয়া হয়েছে রাজেন্দ্র নারায়ণের গলা, ঠিক আছে। তারপরেও ওই রাজেন্দ্র নারায়ণের বাড়ির ছাদে যেসব মহিলারা আটকে ছিল তাদের কিন্তু মুসলমান কমিটির লোকেরা গিয়েই বাঁচিয়েছে, ঠিক আছে। ইভেন এই কলকাতাতে আমি বলছি 1 বছরের মধ্যে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম একজন রিক্সাওয়ালা, যার বয়স প্রায় 80-র কাছাকাছি, ঠিক আছে। তিনি বলছেন যে গোপাল পাঠা একদম নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে যাতে কোনো মুসলমান নারী বা মুসলমান বাচ্চার গায়ে কেউ হাত না দেয়, এবং যেসব মুসলমান আনাম, যাদের থেকে আমাদের কোনো খাতরা নেই, মানে ভয় নেই, সেই সব মুসলমানের গায়ে যাতে কেউ হাত না দেয়। তো তিনি বলছিলেন যে গোপাল পাঠা তাকে নিজে হাওড়া স্টেশনে পাঠিয়ে দিয়েছিলেন যাতে তিনি সেফলি বিহার চলে যেতে পারে, ঠিক আছে। তো
এইটাই আমি বলতে চাই যে সেই সময়, সেই ভয়ঙ্করতম সময়ও কিন্তু মানুষের মধ্যে বন্ডিং ছিল খুব ভালোভাবে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও এই জিন্না, এদিকে হিন্দুর পক্ষ থেকেও কেউ, এরা কিন্তু পরস্পর পরস্পর এই সাধারণ মানুষগুলোকে একের পর এক ব্রেন ওয়াশ করেছে। বেশিরভাগ হয়েছে মুসলমান কমিউনিটির পক্ষ থেকেই, এবং ব্রেন ওয়াশ হয়ে এই ভয়ঙ্করতম ট্র্যাজেডিটা করিয়েছে। তো আজকের দিনে আমাদের এই শিক্ষাটাই নেওয়া উচিত যে আজকে যদি কেউ আবার আমাদের এরকম ভুল বোঝায়, একে অপর কমিউনিটির উপর উত্তপ্ত করে, তাহলে যেন আমরা সেই ফাঁদে আবার পা না দিই। সেই জন্য এই সিনেমাটা দেখা উচিত। ইতিহাসকে তুমি ভুলে কখনো যেতে পারো না। হ্যাঁ, ইতিহাসকে তুমি হয়তো ইগনোর করতে পারো, ইগনোর করে এগিয়ে যেতে পারো, কিন্তু ভুলে অস্বীকার কখনোই করতে পারো না, ঠিক আছে। আজকে রিসেন্ট টাইমে তুমি, আমার মনে পড়ছে না ঠিক নামটা, ওই লিওনার্দো দ্য ক্যাপ্রিওর একটা সিনেমা বেরিয়েছিল, ওই কি কি মুন এরকম একটা কিছু নাম ছিল সিনেমাটা, ঠিক আছে। তো ওই সিনেমাটাও কিন্তু ওই সময় দাঁড়িয়ে ওয়েস্টার্ন আমেরিকায় কিভাবে সেই পুরনো যারা আমেরিকার লোক তাদের মেরে ফেলা হচ্ছিল, কিভাবে ইন্ডাস্ট্রি আমেরিকার ভেতরে প্রবেশ করছিল, মানে মডার্ন আমেরিকার লোকেরা কিভাবে ওই ওয়েস্টার্ন আমেরিকাকে দখল করছিল, মেরে ফেলে দিচ্ছিল। এই সাথে কিলিং অফ দ্য ফ্লাওয়ার মুন এরকম একটা কিছু না হবে, ওই সিনেমাটাও কিন্তু রিলিজ হয়েছিল। সিনেমাটা খুব একটা বড় সফলতা কিন্তু পায়নি, কিন্তু তার সাথে অস্কার প্রভৃতি অনেক জায়গায় নমিনেশন পেয়েছে। তো সেই সিনেমাটা নিয়ে কিন্তু ভারতীয়দের মনে বা বাঙালিদের মধ্যে এরকম কোনো নেপোটিজম সিনেমা, প্রোপাগান্ডা সিনেমা কিছু নয়। কিন্তু যখনই বাংলার কেউ সত্য ঘটনা নিয়ে সিনেমা আসবে, তখনই আমরা বলতে শুরু করবো প্রোপাগান্ডা। ইতিহাসকে প্রোপাগান্ডা। আগে কিছু কিছু মানুষকে আমি দেখছি, তারা বলছে এই যে 1947-46 যে রায়ট, সেটা নাকি প্রোপাগান্ডা, কিছুই হয়নি নাকি। আমি জানি না তারা কতদূর কি জানে। এবার তুমি কি মতামত পোষণ করো এই ব্যাপারটা নিয়ে? একদমই, সঞ্জীব আমাদের খুব ভালো একটা ইনফরমেশন দিল এই প্রসঙ্গে। সঞ্জীবকে বলবো, সঞ্জীব তুমি অবভিয়াসলি কাশ্মীর পন্ডিত এবং আমাদের যে 1946 কোজাগরি পূর্ণিমা নোয়াখালীর ঘটনার উপর দুটো বই রয়েছে দেবশ্রী চক্রবর্তীর লেখা। তুমি দুটো বই যদি পারো কখনো সংগ্রহ করে পড়ো, অদ্ভুত সুন্দর বই, এবং তিনি দারুণ ভাবে লিখেছেন গোটা ঘটনাকে। এবং 46-এর ঘটনা আমরা জানি যে 46-এ কোজাগরি পূর্ণিমা রাতে কি হয়েছিল, সেই সময় প্রায় 50,000 হিন্দুকে ভয়ঙ্কর আর কি মারা হয়েছিল। সংখ্যাটা আরো বেশি ছিল আনঅফিসিয়ালি। মেয়েদেরকে বাড়ির থেকে টেনে এনে ধর্ষণ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে নোয়াখালীকে হিন্দু শূন্য করে দেওয়া হবে আর কি। সেরকম মুসলিম লীগ, মানে সেই সময় সব থেকে বড় জায়গা ছিল মুসলিম লীগ, যে মুসলিম লীগ বারবার করে এই গণহত্যা লীলা চালিয়েছিল আমাদের হিন্দুদের ওপর। তো যাই হোক, আমার মনে হয় যদি সেই টপিকস গুলোকে তুলে ধরা হয়, এবং তার সাথে যদি আমাদেরকে, তুমি যে প্রসঙ্গটা বললে, যদি এটা বলা হয় যে এরা পুরোটাই ব্রেন ওয়াশ, যারা ব্রেন ওয়াশ হয় তাদেরকে আমরা হিন্দু মুসলিম কোন ক্যাটাগরিতে হয়তো রাখতে পারি না, তারা ব্রেন ওয়াশ আর কি পুরোপুরি। তো যদি সেই ব্যাপারটাকে ফুটিয়ে তোলা হয় যে না, মুসলিম করছে কিন্তু মুসলিমদের ব্রেন ওয়াশ করা হয়েছে, হিন্দু করেছে হিন্দুদের ব্রেন ওয়াশ করা হয়েছে, যদি এই প্রসঙ্গটা, এই টপিক গুলো যদি দেখিয়ে করা হয় এবং যদি আমাদের কোথাও একটা যে সোশ্যাল মেসেজ দেওয়া হয়, আমার মনে হয় তাহলেই হয়তো বেটার হবে। না হলে কিন্তু কোথাও গিয়ে সেই প্রোপাগান্ডা মূলক ছবি হয়তো হয়ে যাবে। যাই হোক, আমি এই প্রসঙ্গে বলি যে ছবিটা রিলিজের কথা 14ই আগস্ট পিছিয়ে দেওয়া হলো। তোমার কি মনে হয় যে তারা কোনো ক্ল্যাশ চায় না, নাকি ক্ল্যাশ হলে কোনো অসুবিধা হতো না ছবিতে? ক্ল্যাশ কখনোই কোনো সিনেমার জন্য ভালো বলে আমি মনে করি না। এখানে ওয়ার 2 রিলিজ করছে, যেটা একটা হিউজ বাজ আছে যে সিনেমাটার, যে সিনেমা যেরকমই হোক, খারাপ হোক ভালো হোক, ট্রেলারটা আমার, টিজার যেটা বেরিয়েছে আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু যাই হোক, এটা কিন্তু একটা হিউজ পরিমাণ হল নিয়ে থাকবে। প্লাস সাউথে ফুলি রিলিজ হচ্ছে, যেটাও তোমরা জানো, যেখানে রজনীকান্ত রয়েছে, যেটা একটা সাউথে হিউজ পরিমাণ হল নিয়ে থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই হল পেতে একটা অসুবিধা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যেটা করেছে 5ই সেপ্টেম্বর, এই দিন আবার বাঘি 4ও মানে রিলিজ করবে এই সময়। এবার দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় ঠিকই ডিসিশন এটা, কারণ ক্ল্যাশে না যাওয়াই ভালো। আপনি একটা কষ্ট করে সিনেমা বানিয়েছেন, আপনি সেখানে ডিটেইলস আছে, আপনি প্রোডাকশন, যতই প্রোপাগান্ডা বলুক, যে যাই বলুক, সিনেমার মধ্যে তো সিনেমাটিস্টরা খেটেছে, একটা বাজেট লেগেছে 60 কোটি 80 কোটি তো লেগেছে, ঠিক আছে। আমি মনে করি দেখো, 1 কোটি লাগুক 2 কোটি লাগুক, ঠিক আছে, এর পেছনে কিন্তু বহু মানুষের জীবন নির্বাহ করছে, লাইটম্যান হতে পারে, যারা আছে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, প্রচুর মানুষের জীবন। তো সেখানে যদি একটা সিনেমা ফ্লপ হয়ে যায়, ডিজাস্টার হয়ে যায়, সেটা অনেক প্রচুর মানুষের ক্ষতি কিন্তু সেক্ষেত্রে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সেফ খেলা উচিত, এবং এই সিনেমাটার সেই রকম অডিয়েন্স আছে যারা সিনেমা দেখবেই, প্লাস মিঠুন চক্রবর্তীর ফ্যান্স আছে যারা সিনেমা দেখতেই যাবে, সেক্ষেত্রে একটা ভালো ইনিশিয়াল তুলবে এই সিনেমাটা। তুমি যদি সঞ্জীব দেখে থাকো যে মানে বিবেক অগ্নিহোত্রী যে প্রথম ছবি দাউদ খান ফাইলস বা সেই সময় যে ছবিগুলো,
সেইগুলো বক্স বা এই যে লাস্ট যে ছবিটা ভ্যাকসিন আমাদের ছিল এটা কিন্তু বক্স অফিসে সফল ছবি নয়, কিন্তু হুম। কাশ্মীর ফাইলস যে বিরাট বড় বাজেটের ছবি ছিল তা কিন্তু নয়, কিন্তু কাশ্মীর ফাইলস এর দর্শক কানেক্ট করে গিয়েছিল এবং ফলে ছবিটা 100 কোটি টাকা ব্যবসা করেছিল। তো কোথাও গিয়ে কি মনে হয় যে সেটা বিবেক অগ্নিহোত্রীকে কোথাও গিয়ে একটা পরিচয় দিয়েছে এবং তার মনে একটা সাহস জেগেছে না এর পরপরই ফাইলস গুলো খুলে 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 আমার ছবি তৈরি করতে পারি। তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই ছবিটা দর্শকদের সাথে কানেক্ট করে যেতে পারে কোথাও না কোথাও হ্যাঁ এবার এখানে প্রসঙ্গ আছে বাংলা ব্যান করে দেবে না, তো যদি বাংলা ব্যান করবে তাহলে কিন্তু ছবি চলা খুব কঠিন হয়ে যাবে। দেখো, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে বাংলায় ব্যান হতে পারে, হতেই পারে, কারণ আমাদের বাংলা এখন সবকিছু সম্ভব, তবে ব্যান না করাই উচিত নয়। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, এখানে সবাই সবকিছু করতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার মনে হয় ব্যান করাটা কখনোই উচিত নয়। আপনি নিজের মতামত দিতে পারেন অবশ্যই, যে আপনার কেমন লাগলো, না লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, বাট ব্যান করা কখনোই উচিত নয়। আর সেকেন্ড জিনিস যেটা তুমি ফার্স্টে বললে, যে কাশ্মীর ফাইলস এর সঙ্গে একটা হিউজ পরিমাণ দর্শক কানেক্ট করতে পেরেছিল, অবশ্যই পেরেছিল, নয়তো 350 কোটি টাকার একটা সিনেমা 350 কোটি টাকার বিজনেস করা যা তা কথা নয়। কিন্তু এইখানে তোমার মনে রাখতে হবে, এখানে হচ্ছে বাঙালি, এই যে পুরো যে বেঙ্গল ফাইলস এর সব থেকে মেন পার্ট হচ্ছে বাঙালি, আর এই বাঙালি হচ্ছে ইন্টেলেকচুয়াল। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এরা 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 শাহরুখ, অনেক খারাপ ভাবতে পারে, এরা শাহরুখ খানের ছেলেকে নিয়ে বিশাল মাতামাতি করে, কিন্তু মিঠুন চক্রবর্তীর ছেলেকে গালাগালি দেয়, ঠিক আছে? এটা তুমি দেখেছো সালমান খানকে নিয়ে, শাহরুখ খানকে নিয়ে ওরা বাপরে, যেন মনে হচ্ছে নিজের পাশের বাড়ির লোক। এদিকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে গালাগালি দিচ্ছে, এদিকে ওরাও সেই কাজ করছে, এরাও সেই এমনিও সেই কাজ করছে, ঠিক আছে? সোনু সুদ, সোনু সুদ অবশ্যই অনেক ভালো কাজ করেছেন, কিন্তু সোনু সুদকে নিয়ে বিশাল মাথায় রেখেছে। এদিকে মিঠুন চক্রবর্তী যে আজীবন 40 বছর ধরে কত যে ট্রাস্টের কাজ করেছে, অক্সফোর্ড থেকে বরঞ্চ তাকে অনার্ড করা হয়েছিল এই ট্রাস্টের কাজের জন্য, সব ভুলে গেছে। তো বাঙালি কি বাঙালি অনেক কিছু করতে পারে। তো সেই জন্য আমি মানে ভাবি মাঝে মাঝে যে সত্যি কি বাঙালি কানেক্ট করবে না, তারাই এখন তো দেখছি তোমার এই যারা যারা বেশি প্রোপাগান্ডা দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ রয়েছে বাঙালি। কোন বাঙালি আমি জানি না ভাই, যারা নিজের ইতিহাসকে অস্বীকার করে তারা কোন বাঙালি আমি জানি। সিনেমাটাকে সিনেমা হিসেবে আমরা চাই দর্শক হলে গিয়ে একবার দেখুক ছবিটা, তারপর খারাপ ভালো সেটা তারা বিচার করবে। আগে তুমি যাও, টিকিট কেটে ছবিটা দেখো ভাই, তারপর তুমি খারাপ ভালো বলতে পারো। তুমি ছবি না দেখে সোশ্যাল মিডিয়া থেকে লিখছে, আমিও তা শেয়ার করে দেখছি প্রোপাগান্ডা বলে, এটা করবেন, এটা প্লিজ করবেন। আগে যা, আপনার অধিকার রয়েছে ছবিটা দেখা। আকাশ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে এই সিনেমাটা আমি দেখছিলাম, তুমিও হয়তো দেখেছো, কমেন্ট বক্সে অনেকে লিখছে যে দিল্লির ইলেকশন শেষ হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য সিনেমাটার নাম হয়ে গেল বেঙ্গল, ঠিক আছে? কিন্তু আমার যতদূর মনে পড়ে এই সিনেমাটা কিন্তু কাশ্মীর ফাইলস অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে এই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং দীর্ঘদিন ধরে রিসার্চ কাজ হয়েছে। এবং আরো সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই যে এখানে যে মুর্শিদাবাদের যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে প্রেজেন্ট ডেতে, ঠিক আছে, কিন্তু এই যে মুর্শিদাবাদ আমাদের যে আমরা রিসেন্ট আমাদের রাজ্য পলিটিক্সে আমরা দেখলাম যে মুর্শিদাবাদে একটা কিন্তু ম্যাসাকার হয়েছে, ঠিক আছে? কিন্তু এই মুর্শিদাবাদের ম্যাসাকার হওয়ার কিন্তু অনেকদিন আগেই কিন্তু সিনেমার কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছিল, পোস্ট প্রোডাকশন মানে এডিটিং পেডিং সব কমপ্লিট হয়ে গেছিল। তাহলে মুর্শিদাবাদের অ্যাঙ্গেলটা এখানে কিভাবে আসতে পারে বলে তোমার মনে হয়? আর প্রথম যে তোমাকে আমি প্রশ্নটা করলাম, যে এই দিল্লি ফাইলস এবং বেঙ্গল ফাইলস এই নাম পরিবর্তনটা, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? একদম সত্যি, আমি এটা নিয়ে ভিডিও করেছি যে তুমি যদি খুব ভালো করে দেখো ছবিটার নাম কিন্তু ছিল দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার, ঠিক আছে? আমরা বলেছিলাম যে বেঙ্গলের ওপর মানে রাতারাতি তো শুটিং শেষ বদলে যায়নি বা অভিনেতা অভিনেত্রী কিন্তু বদলে যায়নি, সেই অভিনেতা অভিনেত্রী রয়েছে, সেই গল্পই রয়েছে। গল্পটা কি ছিল? 47-এর দেশভাগ বা 46-এর গ্রেট ক্যালকাটা কিলিংস বা 46-এর তোমার কোজাগরী পূর্ণিমা রাতে নোয়াখালীর ঘটনা, এই সমস্ত ঘটনার উপর বেস করে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে। কিন্তু সেটার প্রভাব শিখ সম্প্রদায় এবং তোমার দিল্লিতে কিভাবে পড়েছিল সেই ঘটনাটাকে ফোকাস করা হয়েছিল বলে দিল্লি ফাইলস নাম দেওয়া হয়েছিল, দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার। ঘটনা চেঞ্জ হয়নি, নামও চেঞ্জ হয়নি, বেঙ্গল চ্যাপ্টার নামটা ছিল। পরবর্তীতে নামটাকে বদলে তারা মনে করেছে না ঠিক আছে, যেহেতু বাংলার গল্পের উপর বেস করে তৈরি করা ছিল, বাংলাকেই রিপ্রেজেন্ট করা যাক, তখন নামটাকে বেঙ্গল ফাইলস করা হয়েছে। আমার মনে ছিল প্রথমেই নামটা বেঙ্গল ফাইলস দিয়ে তারা রিলিজ করতো, তাহলে হয়তো এই জলঘোলা ব্যাপারটা হতো না। এবার তুমি যেটা বলছো যে দেখো, আমি তুমি জানো যে আমি যে রাজনৈতিক দলের হয়ে তারা কথা বলেছে, রাজনৈতিক দলকে আমি নিজে সাপোর্ট করি না, কিন্তু এটা একদম বোকা বোকা কথা যে রাতারাতি নাম বদলে যাচ্ছে, দিল্লিতে ইলেকশন হয়েছিল বলে এখানে ইলেকশন। একটা ছবি কখনো কাউকে ইলেকশনে জেতাতে পারে? তোমার কি মনে হয়? কেউ কখনো জেতাতে পারে না ভাই। তাহলে তো ধ্রুবরাটির ভিডিওতে বিজেপি হেরে যেত, ধ্রুবরাটির ভিডিওতে তো কাজ হয়েছে কিছু,
কিছু ইম্প্যাক্ট পড়েছে, তাহলে তো বিজেপি জিতে যেত না সারা দেশের ভাবে, সেটা কখনো হয় না। তুমি দর্শককে একটা অ্যাওয়ারনেস ছড়াতে পারো, ম্যাক্সিমাম দর্শকের সামনে প্রেজেন্ট করতে পারো সত্যি বা মিথ্যেটা। দর্শক রাতারাতি তার আইডিওলজি ভুলে তোমাকে ভোট দিতে চলে যাবে না, তোমার প্রতি ইমোশনাল অহংকার কোনো কাজ তারা করবে না আর কি। সেই আমার সেটাই মনে হচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলস নামটাই প্রথম থেকে হওয়া উচিত ছিল, তো সেটাকে না করে যাই হোক পরবর্তীতে নামটা চেঞ্জ করেছে তারা, এতে সমস্যার কিছু নেই। আর সেকেন্ড যে বললো মুর্শিদাবাদের অ্যাঙ্গেল, এটা আমার কাছেও প্রশ্ন যে শুটিং তো শেষ হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের ইনসিডেন্ট হওয়ার অনেক আগেই। আমার মনে হয় মুর্শিদাবাদকে তারা শুধুমাত্র প্রোমো হিসাবেই ইন্ট্রোডিউস করছে, হয়তো ছবির মধ্যে মুর্শিদাবাদের অ্যাঙ্গেল কোনো নাও থাকতে পারে। আবার আমি একটা নিউজ রিপোর্টে পড়ছিলাম যে পরবর্তী সময় শেষ দিকে এসে মুর্শিদাবাদে এসে তারা একটা শুটিং এর পার্ট তারা করে গেছে, সেটা কি ছবির সাথে জুড়ে দেওয়া হবে কিনা আমার সত্যি কোনো আইডিয়া নেই। সত্যি তুমি একটু বলতে পারো বিষয় আমার। আমার এবারে কোনো আইডিয়া নেই। আচ্ছা, আর একটা যেটা খুবই ইন্টারেস্টিং, এই টিজারের মধ্যে আমরা দেখলাম মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নামাসি চক্রবর্তীকে আমরা দেখলাম গুলামের ক্যারেক্টারে, সেই ক্যারেক্টারটা কেমন লাগবে? আমি যেটুকু দেখেছি দারুণ লেগেছে, এবং আমি জানি না তুমি কি নামাসির আগে কোনো ছবি দেখেছো, আমি কিন্তু নামাসির আগে কোনো ছবি দেখিনি, এটা আমি ব্যাড বয় বলছি। দেখেছো? আমি দেখিনি আমি। আচ্ছা, আমার কোনো আইডিয়া নেই সে কিরকম অভিনয় করে, ভালোই করবে, এবং মিঠুন চক্রবর্তী যেখানে রয়েছেন তাতে অবভিয়াসলি ভালো করবে। এবং মিমোর ক্যারেক্টার আমরা খাকিতে দেখেছিলাম, খাকি টুকে দারুণ করেছিলেন, এবং অন্যান্য তার আগেও কিছু কাজ আমরা দেখেছি ছোটখাটো। মিমো ভালো, তবে নামাসিকে প্রথমবার আমি দেখবো বড় পর্দায়, তো আমি নিজে এক্সাইটেড হয়ে দিচ্ছি মিঠুন চক্রবর্তী বাবার কাছে দাঁড়িয়ে ছেলে কিভাবে অভিনয় করেন বা কিভাবে দিতে পারে, এটা কিন্তু অনেকটা তার কাছেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবার অত বড় একটা মানুষের পাশে দাঁড়িয়ে অভিনয় করছে, একটা বড় পাওয়া হবে আমার। তবে একটা জিনিস, বিবেক অগ্নিহোত্রীর যদি আগের কাজগুলো তুমি দেখো, এই যেমন ধরো টাস্কান ফাইলসে শ্বেতা বসু প্রসাদ বা কাশ্মীর ফাইলসে দর্শন কুমার, এরাও কিন্তু এই সিনেমাটায় খুব একটা যে বিশাল বড় পপুলার নাম ছিল বা খুব ভালো অভিনয় দিয়েছে এরকম না। বাট বিবেক অগ্নিহোত্রীর সিনেমায় এমন সব স্টার কাস্ট থাকে, এমন স্টোরি, এবং তিনি এমন একজন ডিরেক্টর যে তিনি যে কোনো অ্যাক্টরের থেকে ভালো পুল অফ করে নিতে পারেন কিন্তু অ্যাক্টিং স্কিল। সেক্ষেত্রে আমরা একটা বিশ্বাস থাকতে পারে যে নমসি, আমি নমসির আগের কাজ আমি দেখেছি ব্যাড বয়, আমি বলবো না যে দারুণ কাজ করেছে, সেরকম কিছু না, একটা অ্যাভারেজ কাজ সে করেছে, তো আশা করছি এখানে একটা ভালো কাজ করবে, এবং ক্যারিয়ারের প্রথম দিকে একদম বিবেক অগ্নিহোত্রীর মতো একজন অ্যাজ এ ডিরেক্টর তো সে ভালো, সে যেরকম সিনেমা বানায়, ঠিক আছে, সেই ডিরেক্টর সিনেমাতে কাজ করা আমার মনে হয় তার ক্যারিয়ারের জন্য একটা ভালো হবে। এছাড়াও তার অনেকগুলো সিনেমা আমরা জানি যে এবছর রিলিজ হবে, যেমন বিরাট রিলিজ হবে মহেশ ভট্টের সাথে, তার নিজের ডিরেকশনে যে সিনেমাটা আছে ঘোস্ট, সেটাও রিলিজ হবে, তো দেখা যাক কি হয়। আমার বারবার করে মনে হচ্ছে যে মানে মিঠুন চক্রবর্তী, আমি একটা ভিডিওতে বলেছিলাম মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ, অজয় দেবগনের মতো না যে তার দূর সম্পর্কে কারোর জন্য একটা সিনেমা লঞ্চ করে দেবে, সেটা মিঠুন চক্রবর্তী কোনোদিন করেনি। তারা ছেড়ে দিয়েছেন যে আয়নার সামনে দাঁড়াও এবং তোমরা নিজেরা জাজ করো তোমরা কিরকম, বা তোমরা নিজেদের চেষ্টায় সিনেমা করার প্রচেষ্টা করো, নাহলে কবে মিঠুন চক্রবর্তী তাদেরকে লঞ্চ করতে পারতেন, এটা করেনি। এই মিঠুন চক্রবর্তী অন্যান্যদের থেকে আলাদা আমাদের মনে হয়। যাই হোক, তো আমি সঞ্জীবের কাছে একটা প্রশ্ন, এবং সঞ্জীব যে বারবার আমি সিনেমার প্রসঙ্গ পরে আসছি আবারও, যে এই যে বারবার করে মিঠুন চক্রবর্তীকে মধ্যে বাংলা থেকে হেয় করা হয়, তুমি বললে যে বাঙালিদের মধ্যে ব্যাপারটা রয়েছে, যে সে একটা বড় অ্যাওয়ার্ড পাচ্ছে, সে একটা মানে ভারতবর্ষের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পাচ্ছে, তারপরে তাকে ট্যাগলাইন জুড়ে দেওয়া আছে যে বিজেপি করে বলে সে পাচ্ছে। মানে বাঙালিরা কেন এরকম, মানে বাঙালিরা কি সত্যি সম্মান দিতে পারে না? বাঙালিরা কি ভুলে যায় যে শেষ সুপারস্টার বা শেষ সর্বভারতীয় সারা পৃথিবীর অন্যতম একজন আমাদের মধ্যে রয়েছে, তাকে আমরা আগলে রাখি আর যতদিন তিনি রয়েছেন আমাদের মধ্যে, এটুকু কি বাঙালি পারে না? ওই যে তোমার কি বললাম যে বাঙালি বেশি ইন্টেলেকচুয়াল হয়ে গেছে। আর দেখো সাউথে রজনীকান্ত, থালাপতি বিজয়, কামাল হাসান, প্রত্যেকে দেখো অভিনয় কি বলে রাজনীতির সঙ্গে যুক্ত। ইভেন তুমি বললে বিশ্বাস করবে না, আমার বেশ কিছু বন্ধু আছে আমার থেকে জুনিয়রই, তারা কাজের জন্য ব্যাঙ্গালোরুতে গেছে, সফটওয়্যার কাজ করে তারা, তো ওখানে গিয়ে বলছে দর্শন, মনে আছে দর্শন বলে একটা অভিনেতা ছিল যে নিজের ফ্যানকে মেরে দিল রিসেন্ট টাইমে, বলতে স্টিল নাও তার ফ্যানরা আছে তার জন্য পাগল, স্টিল নাও, বুঝতে পারছো? আর আমাদের এখানে সবকিছুর আগে তুমি একজন সিনেমাটিস্টকে তুমি সিনেমাটিস্ট হিসেবে দেখো, তোমার তার রাজনৈতিক আইডিওলজি তোমার দেখার দরকার কি আছে ভাই? মিঠুন চক্রবর্তী আজকে বিজেপির হয়ে কি বললো বা আমাদের রাজ্যের রুলিং পার্টির হয়ে কি বললো, সেইটা ভেবে কি আমার মানে সেইটার জন্য আমার কি কোনো ক্ষতি হচ্ছে বা আমার বিশাল বড় লস হয়ে গেল যে আমি মিঠুন চক্রবর্তী গালাগালি দিয়ে যাবো? আমার তো এরকম কোনো মাথাতেই আসে না যে কি কি করলো না করলো, ওটা পলিটিক্যাল দিক হচ্ছে, ও হলেও যা না হলেও তাই, আমরা সাধারণ মানুষ আমরা আমাদের মতো থাকি, ঠিক আছে?
ইভেন তুমি সিম্পলি দেখো না, তুমি তোমার পাশের বাড়িতে গিয়ে দেখো, বা আমি আমার পাশের বাড়িতে গিয়ে দেখি, কেউ একসময় করতো কোনো একটা পার্টি, আজকে আবার পার্টি চেঞ্জ করেছে, আবার দুদিন পরে একটা পার্টি চেঞ্জ করবে। কিন্তু যেহেতু তারা সাধারণ মানুষ, আমাদের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মিঠুন চক্রবর্তী করলে আমাদের মাথা ব্যথা। কিন্তু মিঠুন চক্রবর্তী এটা করলো না করলো সেই জন্য কিন্তু কিচ্ছু যায় আসে না। এবং রিসেন্ট টাইমে আমি একটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, একটা দেখেছো কিনা জানি না, যে একটা কিন্তু বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ইমেজটাকে খারাপ করার জন্য। কারণ আমি রিসেন্ট টাইমে দেখছি মিঠুন চক্রবর্তী নিয়ে অনেক বাজে বাজে নিউজ ছড়ানো হচ্ছে। যেমন তার যে মুম্বাই যে বাড়িটা নিয়ে তুমিও ভিডিও বানিয়েছিলে, ওখানে কিন্তু মাড আইল্যান্ডে মূলত যতগুলো বাড়ি আছে তার মধ্যে 70% বাড়ির কাছেই নোটিশ গেছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এরকম যে মিঠুন চক্রবর্তী দোষ করেছে কিছু। এটা হয়তো হতে পারে যে যার থেকে মিঠুন চক্রবর্তী সেই সময় জমি কিনেছে বা সেই সময় যারা কর্পোরেশনের কোনো ভুল হতেই পারে। কিন্তু নিউজ কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে অবৈধ বাড়ি নির্মাণ করার জন্য মিঠুন চক্রবর্তীর বাড়ি ভেঙে দেওয়া হলো, এই রয়েছে। তারপরে রিসেন্ট টাইমে আমি দেখছিলাম যে একটা খবর বেরিয়েছে যে কোন একটা মেয়ে ওই অস্মিকার মতোই তার কোনো একটা রোগ হয়েছে। ঠিক আছে, তাকে কোনোদিন দেখা যায়নি, কিন্তু মিঠুন চক্রবর্তী কোনোদিন তার কাছে গিয়েছিল নাকি সেটাও জানি না আমরা। তার মা বলতে মিঠুন চক্রবর্তী আমাদের কাছে এসেছিল, কিন্তু কোনো রকম কোনো পয়সা দেয়নি, খালি ছবি প্রচার করে চলে গেছে। শ্রীমান ভার্সেস শ্রীমতীর সময়ের কথা বলছি। কিন্তু আমি প্রতিটা ভিডিও দেখি মিঠুন চক্রবর্তীর এমন অস্মিকা ছাড়া মিঠুন চক্রবর্তী এমন কারোর কাছে যায়নি যেখানে গিয়ে তিনি কোন রকম কোনো সিনেমার প্রচার করেছে। ঠিক আছে, ইভেন অস্মিকার কাছে কিন্তু মিঠুন চক্রবর্তী সিনেমার কোনো প্রচার করেনি। ঠিক আছে, এবার এই জিনিসটা আমার এটাই মনে হলো এটা দিয়ে যে মিঠুন চক্রবর্তী। এবং সঞ্জীব, তুমি জানো কিনা আমি জানি না, নন্দনে কিন্তু মিঠুন চক্রবর্তী ছবি চালানো হয় না, কত কয়েক চালানো হয় না। তো নন্দন তো একেবারে গেছে, নন্দনের রাসও চালানো হয়নি, সেটা আলাদা বিষয়। মিঠুন চক্রবর্তীর ছবি যেটা কাবুলিওয়ালা চলতেই পারছে, একটা ক্লাসিক ছবি চলতেই পারছে, কিন্তু ছবি চালানো হয়নি। এমনকি রাজ চক্রবর্তী যে নিজেই গাড়িটা করে তার ছবি চালানো হয়নি, কারণ তার ছবিতে মিঠুন চক্রবর্তী আছে। প্রজাপতি চালানো হয়নি ছবি। মিঠুন চক্রবর্তী যে রাজনৈতিক দলেই থাকুক না কেন, মিঠুন চক্রবর্তীর এই যে মানে যে সেটা একজন রুটেড সুপারস্টার এবং সবথেকে বড় রুটেড মানুষ, যে মানুষটা তুমি ভাবতে পারো একদিন এত বড় সর্বভারতীয় মেগাস্টার শুটিং সেটে দাঁড়িয়ে মুড়ি চানাচুর খাচ্ছে, ভাবা যায় চপ মুড়ি খাচ্ছে। এই রুটেড জিনিসটা অন্য কোনো সুপারস্টারের মধ্যে নেই, সে যেই হোক, দেব জিৎ যেই হোক, কার মধ্যে নেই। সুপারস্টার নাকি এরা রিজিওনাল স্টাফ, এই যে কানেকশনটা মানুষের সাথে, যে কানেকশনটা, এবং তিনি যে এতকাল এত ট্রাস্টের কাজ করেছেন লোকের সাথে, তার কিন্তু এই মানে মানুষের সামাজিক যে কানেকশনটা সেটা কিন্তু খুব স্ট্রং। সে যে যতই রাজনীতিতে যাক, কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। সেই জন্যই এখন একটা বড় প্ল্যান করা হচ্ছে বিভিন্ন ফেক মিডিয়া হাউসের তরফ থেকে কিভাবে তার এই যে সামাজিক যে তার রূপটা সেটাকে খারাপ করা যায়। আমি সেটা নিয়ে একটা ভিডিও বানালাম, যে এরকম বহু ভিডিও এখন দেখছি আসছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে, এবং সেখানে প্রচুর মানুষকে ফাল কমেন্টও পড়ে যাচ্ছে। কি সত্যতা আছে তারা কিন্তু কেউ যাচাই করছেন। এটা কিন্তু খুব খারাপ দিকে আছে, যে বলতে পারা যায় বাঙালির সর্বশেষ একজন লিজেন্ড এবং একমাত্র বাঙালির সর্বভারতীয় সুপারস্টার, তাকে আমরা এইভাবে অবমাননা করছি। এরপরে সে আমার মনে হয় না যে আর কারোর মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে সেই সর্বভারতীয় স্তরে যেতে পারবে নিজেদের অ্যাক্টিং এর দ্বারা, নিজেদের স্টারডমের দ্বারা, নিজেদের অর্ডার দ্বারা। কিন্তু আমরা সেই জিনিসটাকে বারবার নিয়ে ইচ্ছা ওয়েস্ট করছি। তুমি আমার একটা ইন্টারভিউতে দেখে থাকবে, আমি ডিরেক্টর প্রতীকৃত বসু নিয়েছিলাম সিনেমা শ্রীমতীর সময়। তো সেখানে প্রতীকৃত বাবু বলছিলেন যে মানে হাত ভেঙে যায়, তো তার ফৌজি শুটিং এর সময়, ফটোশুটের সময় হাত ভেঙে যায়, সিনেমা শ্রীমতী শুটিং এর সময় সেটা অসুবিধা হয়। তো তিনি বলছেন, পরিচালক বলছেন যে উনি যখন ক্যামেরার সামনে আসছিল, লাইট ক্যামেরা অ্যাকশন যখন শুরু হতো, বড়টা যখন শুরু হতো, তখন রোল ক্যামেরা অ্যাকশন শুরু হতো, ওই লোকটা না বদলে যেত, একটা অন্য জগতে চলে। মানে এটাই মিঠুন চক্রবর্তী, তাকে না দেখলে বোঝা যাবে না সে কতটা, তার মধ্যে কতটা ইভলভ, সে খিদে রয়েছে, কতটা সে দিতে পারে। এবং তুমি যদি ছবিটা দেখে থাকো, সিনেমার জায়গায় তুমি দেখেছো কিনা, তুমি কোথাও গিয়ে বুঝবে না যে তার ছবির মধ্যে তার হাত ভেঙে গেছে। যখন এমনি ক্যামেরার সামনে কথা বলছেন তখন কিন্তু কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছেন না ইন্টারভিউ দেওয়ার সময়, কিন্তু ক্যামেরার সামনে তুমি কোথাও গিয়ে বুঝতে পারবে না যে তার হাত ভেঙে গেছে, তার মধ্যে যন্ত্রণা হচ্ছে, তিনি পেইন কিলারকে শুটিং করছে। তার নিয়ম এটা, অরিত্রদা আমার ইন্টারভিউতে বলেছিল যে তার মানে একটা, যেহেতু তার এখন শরীরটা খারাপ এবং ওষুধ খেতে হয়, দুপুর বেলায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তাকে একটু বিশ্রাম নিতে হয়, তিনি শুটিং করতে পারেন না। ওই 1-1.5 ঘন্টা অনেক সময় তিনি হয়তো শুট করছেন, ওই 1-1.5 ঘন্টা তিনি বিশ্রাম নিচ্ছেন না, কারণ ওই শুটটা তাকে কমপ্লিট করতে হবে। বা তারপর তিনি আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকেই আবার নতুন ভাবে শুরু করছেন, কোথাও কি তার মধ্যে ওই
ক্লান্তিটা কোথাও কি আসছে না এত বছর পরে? মানে তুমি ভাবো কত বড় মাপের একজন শিল্পী হলে এরকম ভাবে আমরা তার কাছে এগুলো পেতে পারি এই বয়সে। তার কি দরকার সঞ্জিত? তার কি কোনো কাজ আছে যে ছবি তৈরি করবে? এখন সে তো বাড়িতে বসে খেতে পারে, বাড়িতে বসে তার সময় চলে যাবে, দাদা নাম ভাঙবে, তো তিনি এখনো কাজ করে যাচ্ছেন এবং ধরো আমার মনে হয় বেশি কাজ করছেন আগের থেকে, বছরে 3টে 4টে ছবি আসছে তার। আর আমার মনে হয় এর আগেও বলেছি, কালকে আমরা প্রত্যেকে জানি যে কালকে মিঠুনদার জন্মদিন 16 জুন। একদম একদম। আর এই রিসেন্ট টাইম আমরা জানি যে ফৌজির শুটিং করছে, যেটার বাজেট প্রায় 600 থেকে 700 কোটি টাকা। আমার মনে হয় কালকে একটা কিছু আমরা মিঠুন চক্রবর্তীর ফার্স্ট লুক বা কিছু একটা দেখতে পেতে পারে, হতে পারে মেবি। কারণ আমি মাইথ্রি মুভিজ এর টুইটার ফলো করি, তারা সবার জন্মদিনে কিছু না কিছু যদি তাদের সিনেমার সঙ্গে যুক্ত হয়, কিছু না কিছু তারা পোস্ট করে, নতুন যদি কোনো সিনেমা আসে তার কোনো লুক ফুক, তো দেখা যাক হতে পারে। এবং তুমি এই সিনেমাটা নিয়ে কত এক্সাইটেড? আমি তো বিশাল এক্সাইটেড যে প্যান ইন্ডিয়া লেভেলে এত বিশাল একটা সিনেমাতে কাজ করা, যেখানে এখন প্যান ইন্ডিয়া সিনেমার মানে রমরম। এখন হিন্দি সিনেমা থেকে প্যান ইন্ডিয়া সিনেমা, আলু অর্জুন, প্রভাস, এদের সিনেমা বিশাল ইয়ে। ঠিক আছে, সেই ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর মতো আমার মনে হয় যদি বাংলার অডিয়েন্স যদি মিঠুন দাকে সম্মান করতে না পারে, এটা আমার কমেন্ট বক্সে অনেকে বলে মিঠুন চক্রবর্তী স্যারের কাছে, তোমাকেও বলে থাকবেন, যদি মিঠুন চক্রবর্তীকে আমাদের বাংলার অডিয়েন্স সম্মান করতে না পারেন, তাহলে মিঠুন চক্রবর্তী বাংলার জন্য করে তার কোনো লাভ নেই। কোনো লাভ আছে কি? তিনি সাউথের ছবি করুন, তিনি এখনো বলিউড ছবি করুন, তাই বাংলার জন্য কেন করতে যাবেন ভাই? এমনিতেই বাংলায় টাকা দেয় না, শুটিং করিয়ে নেয় বেশি বেশি, ঠিক আছে, তারপরে ছবির প্রচার করে না ঠিক মতো, ভুলভাল প্রোডাকশন হাউসে ছবি করে, তাহলে বাংলা ছবি সে করবে কেন? আমি খুব খুশি যে সাউথের ছবি 600 কোটি টাকার ছবিতে মিঠুন চক্রবর্তী রয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ রোল তাকে দেওয়া হয়েছে, এবং এই ছবিটা সর্বভারতীয় স্তরে আলাদা একটা হিট করবে, ব্লকবাস্টার হবে। কারণ প্রভাস নিজে ছবিটার সাথে খুব এনগেজ হয়ে রয়েছে এবং প্রভাস নিজেও খুব এক্সাইটেড ছবিটার জন্য। কারণ আমরা কালকি ছবি দেখেছি, কালকি ছবিটা একটা বড় বাজেটের বড় ছবি ছিল, তো এটাও আমার মনে হয় কালকির থেকেও হয়তো বড় কিছু হতে চলেছে, আদিপুরুষ কালকির থেকেও বড় কিছু হতে চলেছে। আমি তাই বলে। আচ্ছা, তুমি একটা কথা বলো, এটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, তুমি উত্তর দিতেও পারো না দিতেও পারো, এটা আমি মনে করি বারবার, যে মিঠুন চক্রবর্তীর কি এখন, তুমি যদি মিঠুন চক্রবর্তীর বর্তমানে বাংলার সিনেমা লাইন আপ দেখো, সে কাবুলিওয়ালা করছে সুমন ঘোষের সঙ্গে, তো আমি এটাই বলতে চাই যে এখন কি সন্তান বা কাবুলিওয়ালার সঙ্গে কিন্তু কাবুলিওয়ালা যে মাপের সিনেমা, সেই সিনেমার সাথে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী বা শাস্ত্রীর তুলনা চলে না। হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ কমার্শিয়াল ওয়ান লাইনার মুভি এগুলো ভালো সিনেমা, কিন্তু তুলনা কিন্তু চলে না কোনো। তো তোমার কি মনে হয় যে মিঠুন চক্রবর্তী যখন লাইফের এইরকম স্টেজে এসছে একটা, তাকে দাদা সাহেব পালকে দিচ্ছে, এবং রিসেন্ট টাইমে বাংলাতেও দেখবে পরপর 3 বছর তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন, ক্রিটিক্স অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতীকৃত বসুর মতো নতুন ডিরেক্টরদের সঙ্গে কাজ করা কতটা উচিত বলে মিঠুন চক্রবর্তী তুমি মনে করো? কারণ প্রতীকৃত বসুর সঙ্গে যে দুটো সিনেমা তিনি করলেন, শাস্ত্রী বা শ্রীমান ভার্সেস শ্রীমতী, শাস্ত্রী বক্স অফিসে ব্যর্থ হয়েছে এবং শ্রীমান ভার্সেস শ্রীমতীও কিন্তু বক্স অফিসে, মানে আমি অন্তত এতটাও যে খারাপ বলে আমি আশা করিনি, হয়তো লাইফ টাইমে 50 লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। তো তুমি কি মনে করো এই ধরনের লাইফ টাইমে কিন্তু 50 লাখও ক্রস করেনি, মানে ওই 40-42 লাখে কি আটকে গেছে আর কি, ঠিক আছে, এটা খুবই খারাপ ব্যাপার একটা। আর তুমি যেটা বললে যে হ্যাঁ সঞ্জীব, মানে দেখো মিঠুন চক্রবর্তী নিজে তো খুব রুটে, তুমি যেটা বারবার করে যে নিজে পাউরুটি ঘুগনি খেয়ে উঠেছে, নিজে বারবার করে, মিঠুন চক্রবর্তীকে তুমি নিজে জানো যে সেই সময় বলিউড ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেক বড় বড় ডিরেক্টররা সুযোগ দেননি, অমিতাভ বচ্চনকে দিতেন, তারা ধর্মেন্দ্রকে দিতেন, তারা কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেননি সেই সুযোগটা। কারণ মিঠুন দা কিন্তু নতুনদের সাথে কাজ করে বরং ভালো উঠেছে। তো আমার মনে হয় তিনি এখনো গল্প বিচার করেন, তিনি এখনো মানে তিনি মুখকে খুব একটা গুরুত্ব দেন না, মানে তার কাছে গল্পটাই প্রধান, তার যদি ভালো লাগে যে সেই চরিত্রের মধ্যে দম আছে, সে যেই লিখুক না কেন, যেই ডিরেকশন করুক না কেন, তিনি গিয়ে ছবিটা করেন। আমার মনে হয় সেরকম ভাবে তিনি প্রতীকৃত বসুকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু হয় না যে কোনো একটা জুটি ওয়ার্ক করে না কোনো কারণে, এটা অরিত্র নিজেও আমার ইন্টারভিউতে বলেছিল, কোনো একদিন হয়তো করবে, হয়তো এখন করছে না, পরে কখনো গিয়ে সফল হবে। আর তুমি জানো যে অরিত্র আরেকটা গল্প লিখেছে যেটা জিৎ অভিনয় করবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা, তো হয়তো সেটা ওয়ার্ক করতে পারে। তো আমার মনে হয় যে অরিত্র আর প্রতীকৃত বাবু জুটিটা কোথাও গিয়ে ওয়ার্ক করেনি, এবং মিঠুনের ছবিটা, তুমি যদি ছবিগুলো দেখো, আমি জানি না শাস্ত্রী তোমার কেমন লেগেছে, শাস্ত্রী কিন্তু ছবি হিসেবে ভালো ছবি ছিল, ঠিক আছে, এবং যে সিমন ভার্সেস শ্রীমতীর থেকে শাস্ত্রী কিন্তু অনেক ভালো সিনেমা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাস্ত্রী কিন্তু ভালো ছবি ছিল, এবং সিমন ভার্সেস শ্রীমতী ছবিটা তো তুলনামূলক ভালো ছবি, কিন্তু যাই হোক যে কোনো কারণে এই ছবিগুলো ওয়ার্ক করছে না। তো আমার এটা মনে হয় না যে, দেখো আমি এটা আবার বলছি যে বাঙালি হিসেবে তাকে যদি অপমান করা হয়, বাংলায় কাজ না করাই ভালো তারা,
কিন্তু তার মানে এটা আমি মনে করি না যে নতুন ডিরেক্টর বলে সে কাজ করবে না, এটা আমার মনে হয় না। যে হ্যাঁ হয়তো আরো ভালো কারোর সাথে, উইন্ডোজ এর সাথে বা আরো এসবিএফ এর সাথে তার কাজ করা উচিত অবভিয়াসলি, যারা তাকে প্রচারটা বেশি ভালো দেবে বা তার ব্যাপ্তিটাকে আরো ছড়িয়ে দেবে। এবং সন্তানের সভা হয়েছিল তুমি জানো, যে এসবিএফ এর ছবি এসবিএফ নিজে আরো ভালো করে প্রচার করতে পারে, তাদের হল রয়েছে নিজস্ব, তাদের দর্শক গিয়ে অডিয়েন্স ছবি দেখেছে। এবং সেই সময় তো খাদানের সাথে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, আলাদা একটা টপিক ছিল। তো এই হলো ব্যাপার। তোমার কি মনে হয় যে না ঠিক আছে নতুনদের সাথে কাজ করা উচিত, নাকি না তার আরো 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 বড় ডিরেক্টরদের সাথে কাজ করা উচিত? দেখো, একটা জিনিস আমি মনে করি, আমি পথিকৃৎ দাকে কোনো রকম করে ছোট করছি না, কারণ সবাই কিন্তু জিরো থেকে শুরু করে, সবাই জিরো থেকে শুরু করে। আজকে পথিকৃৎ বসু যেরকম ডিরেক্টর, আজ থেকে 10 বছর পরে দেখবে তার পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সে একটা একটা আলাদা লেভেলে চলে গেছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, পথিকৃৎ বসু যে ধরনের প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছে বারবার, বা সে যে টাইপের সিনেমা, দেখো প্রজাপতি এবং সীমান ভার্সেস শ্রীমতী দুটো কিন্তু মোটামুটি একই জনরার সিনেমা, ঠিক আছে, সেম জনরার সিনেমা, কিন্তু তুমি প্রজাপতি কিন্তু বাইস ডায়লগ, তারপর তোমার স্ক্রিন প্লে, সব দিক থেকে কিন্তু সীমান ভার্সেস শ্রীমতী থেকে অনেকটা আপলিফটেড, অনেকটা আপলিফটেড, একদম ঠিক আছে। সেই লেভেলে কিন্তু সীমান ভার্সেস শ্রীমতী কখনোই যাবে না। ইভেন আমি এটা আজকে অনেকদিন হয়েছে সিনেমাটা রিলিজ হয়ে গেছে, সিনেমাটা এখন হলেও নেই। সীমান ভার্সেস শ্রীমতী অনেক অনেক জায়গায় এমন আছে যে দেখতে দেখতে তোমার একটু বোর ফিল হবে, ঠিক আছে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ অনেক জায়গায় এমন আছে। প্রজাপতিতে কিন্তু সেই জিনিসটাই নেই, এমন করে কমেডি ইমোশন সব সিন এমন ভাবে স্ক্রিন প্লেতে মিক্সড আপ করা আছে যে আপনি তুমি দেখতে এনগেজিং লাগবে পুরো সিনেমাটা, হাসবে কাঁদবে সবকিছু করবে সিনেমার জন্য, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটা কিন্তু আমার মিসম্যাচ হচ্ছে আমাদের সীমান ভার্সেস শ্রীমতীর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি এই জিনিসটাই বলতে চাই বারবার, যে এখন ক্যারিয়ারে এই জায়গায় আছে, এখন যদি সে ফ্লপ সিনেমা দেয়, এখন আমরা যেহেতু তার ফ্যান, আমাদের কি বলে মিঠুন চক্রবর্তী ফ্লপ সিনেমা দিচ্ছে, কিছু এত বড় আমাদের শুনতে একটা খারাপ লাগে। সেই জন্যই আমি এটা বলতে চাই যে এখন একটু চুজি যখন সিনেমা করছে, এবং আমার এটা তুমিও জানি না তুমি আমার সঙ্গে একমত হবে কিনা, যে শ্রীমান ভার্সেস শ্রীমতীতে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, তিনি অবশ্যই ফাটিয়ে অভিনয় করেছেন, কিন্তু এমন কিছু না যেটা এক্সেপশনাল কিছু একটা যেটা তিনি আগে করেন, এরকম কিন্তু কোনো ব্যাপার না। একদমই, যেমন কাবুলিওয়ালা, ওই যে কাবুলিওয়ালায় পুরো যে মিঠুন চক্রবর্তীর যে অভিনয় এবং শেষের যে 15 মিনিট স্পেশাল, আমি এখনো বলতে পারি না, এখনো মনে পড়লো যে সেই ডাক, ওই যে ডাকতে ডাকতে মিঠুন চক্রবর্তী চলে যাচ্ছে, ওটা হলে আমি 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 জাস্ট কোনোদিন এরকম হয়নি, আমি যে সিনেমা হলে কেঁদে ফেলেছিল, আমার মা পাশে বসছিল, আমার মা বলছে কাঁদছিস কেন, আমি কেঁদে ফেলেছিলাম যে ওই যে ডাকটা। রিসেন্ট টাইমে শুনতে, ঠিক আছে, আমার বাবাকে দেখি, যেমন বাবাকে নিয়ে গেছিলাম সন্তান দেখতে, বাবার মা ছিল, আমার ওয়াইফ ছিল, বাবার দেখি চোখ ছলছল করছে সিনেমাটা দেখে। তো এইটা হচ্ছে নিয়ে, কিন্তু সেরকম কিন্তু সীমান ভার্সেস শ্রীমতীর ক্ষেত্রে হয়নি, আমি এটাই বলতে চাইছি বাবা। আমি প্রতিক্রিয়া কখনোই ছোট করছি, আজকে সে শুরু করেছে, অরিত্র আজকে থেকে শুরু করেছে, কালকে গিয়ে তারা অনেক বড় জায়গায় যেতে যাবে, ঠিক আছে। মানুষ যত এক্সপিরিয়েন্স পায় তত তার ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, তারা করতে পারবে। কিন্তু এখন নতুন সময় তারা নতুন কাউকে দিয়ে কাজ করুক, নতুন ইয়ে নিয়ে কাজ করুক, তাহলে তাদেরও বাজেটটা কমবে। এই যে একটা এত বড় ডিজাস্টার দিল, একটা নতুন প্রোডাকশন, একটা নতুন ডিরেক্টর, নতুন স্ক্রিন রাইটার, কালকে যদি মিঠুন চক্রবর্তীকে না নিয়ে যদি একটা অন্য কোনো অ্যাক্টরকে নিত, ঠিক আছে, ধরো পরাণ বাবু বা এরকম কাউকে নিত, তাহলে তাদের বাজেটটা অনেক কমে যেত না। মিঠুন চক্রবর্তী বলে একটা বাংলা সিনেমা 1 কোটি টাকা করে নেয়, 1 কোটি টাকা নেন না, আর নেওয়া উচিত নয়। আর পরাণ বাবু তো নিশ্চয়ই সেটা নিত না, তিনি হয়তো আরো অনেক কম নিত, অনেক কম, হাফের হাফ নিত, সেক্ষেত্রে বাজেটটা অনেক কমে যেত। সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পেতাম যে কালেকশনটা যে করেছে 40-45 লাখ টাকা, সেই কালেকশনটাতে দেখতে হয়তো সিনেমাটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ একটা কিছু ভার্ডিক্ট পেয়ে গেছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ 5 নম্বর স্বপ্নময় লেন বলে একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমাটা কিন্তু বড় হিট না হলেও কিন্তু একটা অ্যাভারেজ গ্রসার হয়ে গেছে 50 লাখের মতো কালেকশন দিয়ে। এটাই আমি বলতে চাই, চালচিত্রের মতো ছবি হঠাৎ করে একটা ভালো বিজনেস করে দিয়েছে, হঠাৎ করে এত হিট হয়ে গেল, তারা এটা আবার ইউনিভার্স বানানোর প্ল্যান করছে ওরা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নিয়ে আমি বলতে চাই লাস্টে, যে বাংলাদেশি সিনেমা সাকিব খান, যেটা নিয়ে আমাদের বর্তমানে ইউটিউবে মানে প্রচুর মানে যেটা বলে যে মিঠুন চক্রবর্তী কিনা অত কাজ হয়, সাকিব খানকে নিয়ে হয়। তুমি বাংলাদেশি সিনেমা এবং সাকিব খান এই নিয়ে কি মতামত পোষণ করো? দেখো সঞ্জিত, বিষয়টা হলো মানে আমরা তো সবাই শেষ অব্দি দিনের শেষে ওইটাই চাই আর কি। তো ওইটার জন্য মানুষ যে কোনো জায়গায় নামতে পারে আর কি, ঠিক আছে। তো আমাদের বাংলা ইউটিউব রিভিউ কমিটির অবস্থায় সেরকম হয়েছে যে আমরা তাও দেবজিৎকে নিয়ে করলে একটা তাও কথা হয়। ভাই সাকিব খান যে বাংলাদেশের একজন স্টার, সে সেখানকার সুপারস্টার হতে পারে, যার মানে অভিনয় সত্ত্বে দেখে লোকে হাসতে আছে, ঠিক আছে, মানে যার সিনেমার নাম শুনলে তুমি এখনো হাসবে,
কারণ সত্যি কথা বাংলাদেশ ইন্ডাস্ট্রি এখনো অত উন্নত হয়নি। রিসেন্ট টাইমে তার কিছু কিছু মোটামুটি ভালো কাজ আসছে, প্রশংসার দাবি রাখে, কিন্তু তাকে ভাঙিয়ে যেভাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ইউটিউবাররা চলে, বা যেভাবে তাকে মানে কি বলবো দোলে মোচে তাকে ভেঙে খাচ্ছে, এটা দেখার পর লজ্জা লাগে যে মানে তাদের আর কাজ নেই, তারা বাংলা ইন্ডাস্ট্রির স্টাফদের ছেড়ে বাংলাদেশের একজনকে নিয়ে নাচানাচি করছে। এবং তুমি ভাবো এসবিএফ এর মতো প্রোডাকশন হাউস, তারা পর্যন্ত বাংলাদেশে গিয়ে কাজ করবে না কেন? তাকে নিয়ে করলে টাকা তো বাংলাদেশের, তোমাকে মনে রাখতে হবে অডিয়েন্স কারা। বাংলাদেশের 10% অডিয়েন্স যারা হয়তো শিক্ষিত, যারা হয়তো সেখানকার নাটকগুলো দেখে, আর 90% অডিয়েন্স কমার্শিয়াল মাস অডিয়েন্স থাকে, ঠিক আছে? তারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, দুধ দেয়, সারাদিন বাজারে কাজ করে, এবং তারপরে তারা ওই ধরনের ছবি দেখে আর কি, ঠিক আছে? তো ফলত তাদের জন্য ঠিক আছে সেই লোক, তাই জন্য তার ফ্যান ফলোয়ার্স বেশি, যে বেশি সস্তা তার ফ্যান ফলোয়ার্স বেশি হয়, ঠিক আছে? কিন্তু তার মানে তাকে যে আমাদের ইউটিউবাররা যা করে সেটা নোংরামি ছাড়া কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। তুমি কি বলতে বলো? মানে এই সাকিব খান তো মানে, আর এটা উঠেছে খুব বেশি দিন নয়, কিন্তু কয়েক বছর মাত্র। না এবারে আমি একটা জিনিস মনে করি, এর দুটো দিক আছে। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে প্রচুর বাংলাদেশি সাকিব খানের ফ্যান এসে আমার প্রচুর গালাগালিও দিয়েছিল। ওই যখন তুফান রিলিজ করেছিলাম, তুফান এই আমাদের পশ্চিমবঙ্গের ডিজাস্টার রেসপন্স হয়েছিল, ঠিক আছে সেই সময়। তবে একটা জিনিস আমি মনে করি যে এই রাহান রাফির সঙ্গে সাকিব খানের যে কোলাবোরেশন, রিসেন্ট টাইমে সাকিব খান যে বরবাদ হিসাবে সিনেমাগুলো করছে, এটা অবশ্যই আমি মনে করি যে আমাদের বাংলা সিনেমার থেকে কিন্তু অনেক দিক থেকে মানে তাদের প্রোডাকশন ভ্যালুস বলো বা ভিএফএক্স যেভাবে কাজ করছে, আমাদের বাংলা সিনেমার থেকে অনেক বেটার কাজ করেছে। রিসেন্ট টাইমে যে এসবিএফ যে চরকির সঙ্গে মিলে যেসব কাজগুলো করছে, বা এর আগে তারা হাওয়া করেছিল, আমার মনে হয় তারা এসবিএফ কিন্তু এই পরিমাণ যে ডেডিকেশন সেটা আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে একদমই দেখাচ্ছে না, যতটা সে বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে দেখছে। এবং তারা বাংলাদেশের বাজারটাকে আসলে ক্যাপচার করার চেষ্টা করছে। বাংলাদেশে তো প্রায় 18 কোটি জনসংখ্যা, এবং সেখানে এখনো সিঙ্গেল স্ক্রিন হিউজ পরিমাণে কাজ করছে, বুঝলে? তো সেই জিনিসটাকে তারা করার চেষ্টা করছে। সেই জিনিসটা যদি তারা এখানে করতো, আজ যদি দেব, জিৎ, প্রবীণ চট্টোপাধ্যায় এদের নিয়ে একটা এরকম তারা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করতো। সঞ্জিত করবে কেন? এখানে তো একেন বাবুর মতো ছবি হলে সে ছবি ব্যবসা করে। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি ভালো থাকলে ছবি হলে করে, তাও সেটা কত করছে? 4 কোটি 4.5 কোটি। আর সেখানে সাকিব খানের ছবি একাই 28-30 কোটি টাকা ইনকাম করছে। তাহলে কেন করবে না তুমি বলো? তারা তো ব্যবসা করবে, তারা মারোয়ারি, তারা বাঙালি নয়, বাঙালি মুসলিম তারা বোঝে না, তারা মারোয়ারি। আর আরেকটা জিনিস কি বলতো, আমি এটা তোমার সাথে আমি একটুখানি ভিন্ন মত পোষণ করি, যে তুমি একটা কথা বললে যে বাংলাদেশের বেশিরভাগ অডিয়েন্সই হচ্ছে ওই রিক্সা চালক বা খেটে খাওয়া মানুষ, ঠিক আছে? এটা অবশ্যই একদম ঠিক কথা। কিন্তু একটা জিনিস বললে, সুপারস্টার কিন্তু এরাই তৈরি করে। শিক্ষিত অডিয়েন্স কিন্তু সুপারস্টার তৈরি করতে পারে না। আজকে মিঠুন চক্রবর্তী কিন্তু আজকে এত পপুলারিটি, পুরো 90s জুড়ে মিঠুন চক্রবর্তী ওই যে ব্রিগেড তথাকথিত ব্রিগেড সিনেমাগুলো করেছে উটি থেকে, সেই সিনেমাগুলো কিন্তু মেন অডিয়েন্স ছিল হচ্ছে এই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, এইসবের এই খেটে খাওয়া মানুষ। এটা কিন্তু অডিয়েন্স তৈরি করে। এই অডিয়েন্সটা সাকিব খানের কাছে আছে বলে কিন্তু সে এত বড় আজকে সুপারস্টার। আর আমাদের সুপারস্টারেরা এই দেব বা জিৎ, এরা কিন্তু এই অডিয়েন্সটাকে হারিয়ে ফেলেছে। এটা হচ্ছে একটা বড় কারণ, আমাদের বাংলা স্টাইলে এই অডিয়েন্সটাকে হারিয়ে ফেলেছে। আজকে বাংলা সিনেমা খালি কেন বললাম সঞ্জয়, কেন বললাম তারা হয়তো, হ্যাঁ অবভিয়াসলি ছোট করছি না, কিন্তু তাদের মধ্যে না ওই মেন্টালিটিটা নেই যে আমরা অন্য কোনো ছবি দেখবো বা আমরা নতুন কিছুকে ধারণ করবো। তাদেরকে যদি একটা হলিউড ছবি বলো বা একটা বলিউড ভালো ছবি বলো, তারা দেখবে না। তারা ওই বস্তা পচা, ওই ধারণা, ওই সুপারস্টার, তার ছবি, এবং তাকে যদি তুমি কিছু বলতে যাও, তুমি একটা ইন্টেলেকচুয়াল, তুমি নর্মাল লোক, তুমি তাকে কিছু বলতে তোমার কাছে গালাগালি করো, তোমার কাছে খিস্তি করো। তাদেরকে তো নিজেদের একটু পরিপূর্ণ হতে হবে সিনেমার ক্ষেত্রে, নিজেদেরকে তো উন্নত করতে হবে। এই ব্যাপারটা বাংলাদেশের অডিয়েন্সের মধ্যে আমি দেখেছি অনেকটাই কম, নিজেকে উন্নত করার ব্যাপার। বাংলার অডিয়েন্স কিন্তু অনেকটা উন্নত হয়েছে, তারা সাউথের ছবি দেখছে, তারা হলিউডের ছবি দেখছে, তারা এমসি দেখছে, তারা ডিসি দেখছে, কিন্তু কোথাও গিয়ে আমরা বাংলাদেশের অডিয়েন্সের মধ্যে ব্যাপারটা অনেকটা লো। একদম বলো, তুমি বলো। তো মিঠুন চক্রবর্তীর ছেলের কাজ দেখলে, কাকিদা বেঙ্গল চ্যাপ্টার? হ্যাঁ, কাকিদা বেঙ্গল চ্যাপ্টারে বিমোর খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে। তুমি দেখেছো তো কাকি? দেখেছো তো কাকি? তো আপকামিং দিনে হন্টেড আসছে, হন্টেড এটাও একটা ভালো কাজ। হ্যাঁ দেখলাম, আর মোটামুটি লেগেছে। আমি জানি না সিনেমা হলে আসলে কেমন হবে,
আপাতত আমি তো নিজের মায়ের জন্য খুব এক্সাইটেড, কারণ মায়ের ট্রেলারটা আমার দারুণ লেগেছে। তোমার কেমন লেগেছে? ওই মা বলতে কোনটা বলো তো বুঝতে পারলাম না, বলো। ওই কাজলের যে ছবিটা। মায়ের ট্রেলারটা ভালো লেগেছে, ওটা আমার ভালো লেগেছে বেশ। মায়ের ছবি- ওগুলো ওটা তো কিন্তু ওইটাও কিন্তু এই যে বাংলাতে একটা জিনিস আমি বলি, এই যে বাংলা যে রুটের যে ভূতের গল্প যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনেছি, এই শাকচুন্নি, একদম। মামদভূত, ব্রহ্মদৈত্য, হ্যাঁ, এদের নিয়ে বাংলাদেশ সিনেমাই হয় না। এদের নিয়ে সিনেমা কারা হয় না, বানাচ্ছে? এটাই বলেছি। এরা বানাচ্ছে। আমাদের বাংলায় সিনেমা হ্যাঁ, হচ্ছে না, এইগুলোই তো হ্যাঁ, আচ্ছা। প্রবলেম বাংলা। বাংলায় এই বাংলা হবে কি করে সঞ্জিত? বাংলা হলে তো সেটা সেই মানে ভোগের মতো হয়ে যাবে আর কি ব্যাপারটা। পরম দা ভোগে পাঠিয়ে দেবে। না, আমি সত্যি বলছি, আমি ভোগও দেখিনি। আমি যতগুলো ইয়ে ডিরেক্ট করেছে পড়ো, আমি একটা একটা কাজও দেখিনি আমি, কারণ আমি আমার যে কনসেপ্টটা আছে ভোগ ফোগ এইসব আমি শুনেছি সানডে সাসপেন্স, আমার যে সে যে দেখে নাও। ভয়টা এখনো আছে, আমি সেটাই খারাপ করতে চাই না সিনেমা দেখে। আমি তাই সব দেখিও না। আর এখন দেখো না, চাকরি এসব সূত্রে দেখে নাও। আমার দেখাও হয় না খুব একটা সিনেমা। যখন একদম। যাই তখন সিনেমা দেখি, আর এখন নেটফ্লিক্সে যে কিছু সিনেমা দেখি, তো আমি ওই সিনেমা দেখিও না খুব একটা। এই আচ্ছা, মাসে রঘু আরেকটা ডাকা, ছবি ছিল হ্যাঁ বলো দেখো দেখো। না রঘু আমি ডাকা তোমাকে বলবো দেবদা। যে এই মাসে আরেকটা ছবির জন্য আমি এক্সাইটেড, সেটা হলো আমির খানের সিতারে জামিন পার। সিতারে জামিন পার হ্যাঁ, ট্রেলার আমার ভালো লেগেছে। হ্যাঁ, আমারও ভালো ভালো লেগেছে, ছবি কিন্তু দেখা যাক সিনেমাটা কতদূর কি করতে পারে, কারণ হাইপ একদমই করতে কম। পারে না। কম হাইপ হাইপ একদমই কম। একদমই কম। বলো আচ্ছা, যেটা বলো বলছিলাম রঘুনাথ তুমি কি সিতারা জামিন বলছিলে? করার কথা বললে, সেই জন্য আমার মনে পড়ে হাউসফুল 5 কেমন লাগবে তোমার, দেখেছো? আমি দেখিনি ওই জালি ছবি আমি দেখিনি, বিশ্বাস করো। আচ্ছা, মানে আমি ওই তো, ছবির যা রিভিউ পাচ্ছি, আবার এ আবার বি, দুটো ভাগ ভাবো। একটা তো হয় না, আরে দুটো আবার। আমি, আমার একদিন ছুটি ছিল মাঝখানে, আমি সেই জন্য আমাদের যেখানে আমি পোস্টিং আছে তার পাশের একটা শহরে একটা ইয়ে আছে, ওখানে গিয়ে আমি আচ্ছা। সিনেমাটা দেখলাম। আরে বাপ রে, সিনেমাটা দেখার পর আমি যে রিভিউ করবো, আমার এখন রিভিউ করতে ভালো লাগছে না এই সিনেমাটা। মানে হাউসফুল ফ্র্যাঞ্চাইজি কেন আমরা জানি যে কমেডি, সেই অক্ষয় কুমারের এদিকে ওরকম মুখ, একটা হ্যাঁ, রিতেশ দেশমুখের ডায়লগ, চাঙ্কি পান্ডে হ্যাঁ, বা জনি লিভারের, ওদের সে কিছুই নেই। মানে তুমি বিশ্বাস করবে না, জনি লিভার বা চাঙ্কি পান্ডে, হ্যাঁ, চাঙ্কি পান্ডের যে বিখ্যাত ডায়লগটা, আই এম জোকি, পুরো সিনেমায় মাত্র এক কি হ্যাঁ, দুবার শুনতে পাবো। মানে পুরো সিনেমাটা জুড়ে ভালগার জোকস, মেয়েদের খারাপ ভাবে দেখানো, ওই মানে দুটো মিনিং করা কথা ছাড়া আর কিচ্ছু নেই। মানে হাসি পাবে না। মানে এই সিনেমার সব থেকে উইক পয়েন্ট হচ্ছে সিনেমার ডায়লগ। মানে ডায়লগে তোমার ডায়লগ। হাসি পাবে না কোনো জায়গায়, পুরো সিনেমাটা মনে হচ্ছে কি দেখছি আমি এটা। বুঝছো? মানে সত্যি কাজের অক্ষয় কুমারের মধ্যে ভালো ভালো কাজ সিনেমা, নিয়ে পুরো যেখানে তোমার ওই অক্ষয় কুমারের লাস্ট যে সিনেমাটা হলো, যেটা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের উপর যে সিনেমাটা ছিল, কি কেসরি 2, ওই সিনেমাটা এত, কেসারি চ্যাপ্টার 2, হ্যাঁ। হ্যাঁ, সিনেমাটা এত ভালো কালেকশন করতে পারলো না। ঠিক আছে, সেখানে এই সিনেমাটা 200 কোটি টাকার মতো কালেকশন করলো। সো মানে কি বলে না, যে মানে রদ্দি সিনেমা হেভি কালেকশন করে না। হ্যাঁ, লোকে জালি পছন্দ করে। বলো রঘু ডাকাত কি বলছিলে বলো। তো রঘু ডাকাত নিয়ে তুমি কতটা এক্সাইটেড, দেবদার আপকামিং বিগ খুব বাজেট বেশি সিনেমা? মানে, হ্যাঁ মানে এক্সাইটেড বলতে মোটামুটি, কারণ ধ্রুব বাবু ছবি বানাচ্ছেন, ধ্রুব ব্যানার্জি। ধ্রুব বাবুর এই যে আগের ছবি ছিল দেবের সাথে, গোলন্দাজ, এটা আমার মোটামুটি লেগেছিল, ঠিক আছে। তো দেখা যাক কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, ওটাই হলো সব থেকে বড় ব্যাপার, যে এরকম ভাবে ছবিটা সাজান। তবে সেই সময় আমি রক্তবীজ 2 নিয়ে বেশি এক্সাইটেড রয়েছি। হ্যাঁ, রক্তবীজ হ্যাঁ, 2 নিয়ে আমার বেশি এক্সাইটমেন্ট হয়। আমি পার্সোনালি আমার যে ফার্স্ট যে লুকটা ছিল দেবদা ইয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তীর ধনুক ফির ধনুক নিয়ে, আমার কিন্তু লুকটা খুব হ্যাঁ, একটা ভালো লাগেনি। এই কারণে ভালো লাগেনি, কারণ লুকটার মধ্যে বাঙালিয়ানার একটা অভাব আছে। লুকটার মধ্যে কি বলতে, সেই অ্যানসিয়েন্ট একটু ভাব রয়েছে, মানে প্রাচীন কালের হ্যাঁ, যোদ্ধার ওরকম ভাব রয়েছে। হ্যাঁ, রঘু হ্যাঁ, ডাকাত হ্যাঁ, তো মোটামুটি 70-80 সেঞ্চুরির একজন মানুষ, হুম, হুম, একটা চরিত্র। একদম একদম। কিন্তু সেই সেই সময় বাঙালির যেরকম লুক অ্যান্ড ফিল, সেই লুক অ্যান্ড ফিলটা আমি মিস করলাম। এবার দেখা যাক যে সিনেমার বাজেট কিরকম। বাজেট একটা বড় প্রবলেম বাংলা। বড় একটা প্রবলেম রঘু একদম। ডাকাতের মতো একটা যেটা সিনেমা, যেমন ধরো আজকে যে রণবীর কাপুর একটা সিনেমা বানালো মনে আছে, যে তার অ্যানিমেলের আগে একটা সিনেমা তৈরি করেছিল সে, নামটা আমার মনে পড়ছে, যেখানে সে ডাকাত ও হয়েছিল, হ্যাঁ, 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 হ্যাঁ বলছি। সামসেরা ও, সামসেরা সামসেরা হ্যাঁ। সামসেরা ওই সিনেমাটা দেখবে। সিনেমাটা হয়তো খুবই জালি সিনেমা, কিন্তু বাজেট বাজেট কিন্তু তারা ভিউজ ঢেলে দেয়, তার ফলে সিনেমাটা দেখতে ভালো লাগছে আমার। বাংলায় কিন্তু এই বাজেটটাই এবং প্রবলেম। তুমি আজকে এবং তুমি এবং তুমি তুমি বাংলায়, সঞ্জীব যদি পক্ষীরাজের ডিম বলে একটা ছবি এই সপ্তাহে রিলিজ করেছে, আমার যদি এখনো দেখা হয়নি, অনির্বাণ রয়েছে, দেখতে যাবো ছবিটা, এবং ওই ছবিটা এবং গৃহপ্রবেশ, এই দুটো ছবি বাকি রয়েছে এই সপ্তাহে দেখা। তো তুমি যদি পক্ষীরাজের ডিম, আমি কথা বলছিলাম রিভিউয়ারদের সাথে, তারা বলছিল যে
আরো কিছু গ্যাজেটস, যেটা সায়েন্স ফিকশন ছবি, আরো কিছু গ্যাজেটস তারা ইউজ করতে পারতো, মানে সায়েন্স ফিকশনে আরো কিছু অ্যানিমেশন, আরো কিছু লেয়ার তারা ইউজ করতে পারছে, কিন্তু যেহেতু বাংলার বাজেটের সমস্যা, সেই জন্য ভালো সায়েন্স ফিকশন ছবি, যেন প্রফেসর শঙ্কু ছবি নিয়ে কিন্তু কোনো ছবি বাংলা হয় না, কারণ অত টাকা দিয়ে তারা অ্যানিমেশন দিয়ে তারা ছবি তৈরি করতে হয়তো পারবে। বাংলায় একটা বড় সমস্যা, একটা হিউজ সমস্যা। কারণ তোমাকে একটা খুব ভালো উদাহরণ দিই, তুমি যদি দেখো বাঘাযতীন, ঠিক আছে, দেবদাই বাঘাযতীন সিনেমাটা, খুব বাঘাযতীন সিনেমাটা রিলিজ হওয়ার আগে তারা বলেছিল যে ট্রিপল আর এর যারা নাকি ওই ভিএফএক্স এর কাজ করেছে তারা এসে ওই বাঘের সিনটা করছে, এরা এক প্রচার হয়েছিল, আমি জানি না কতটা সত্যি না মিথ্যে, কিন্তু বাঘের সিনটা তুমি দেখো, পুরোটা দেখেই তোমার মনে হবে যে ভিএফএক্স এর কাজ অনেক দুর্বল, অনেক দুর্বল। এই এই বাংলাদেশের সিনেমাটা যদি প্যান ইন্ডিয়া লেভেল আছে, বাংলায় ঠিক আছে আমরা দেখছি দেবদার ফ্যান আপনি ইমোশন চলে যাচ্ছে, কিন্তু যদি কালকে কি আমরা এই জিনিসটাই যদি আমরা প্যান ইন্ডিয়া লেভেলে যাই, তখন লোকে হাসবে এই সিনেমাটা। বা অ্যামাজন প্রাইমের কথা যদি বলি, বা চাঁদের পাহাড়ের কথা যদি আমি বলি, এই সিনেমাগুলো প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে গেলে কিন্তু লোকে হাসবে, কারণ বাজেট একটা বড় সমস্যা। দেখা যায় যে রঘু ডাকাত, যার বাজেট মনে হয় 10 কোটি টাকার মতো, তো কতটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে এই বাজেটে সেটা দেখার। কারণ যদি ফার্স্টে দর্শনধারী, তারপরে গুণ বিচারী, বাংলা একটা কথা আছে, আমার দেখতে ভালো লাগলে তবে আমি দেখবো ভাই, তারপরে গিয়ে আমি কিরকম কি অভিনয় করে সেটা পরের ব্যাপার। তো সেই দর্শনটা যদি ফার্স্টে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রবলেম আছে বলে আমি মনে করি। একদম 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 একদম। আমি আর বড় করবো না সঞ্জীব, আমি শেষ করবো, কারণ দর্শকরাও এত বড় পডকাস্ট হয়তো কতটা দেখবে ধৈর্য দিয়ে সেটাই ভাবার। যাই হোক, যারা শেষ অব্দি পডকাস্টটা দেখছেন তাদের অনেককে ধন্যবাদ। আমি সঞ্জীবের সাথে কথা বলে সঞ্জীব সত্যি খুব ভালো লাগলো, এবং আমরা আগে রিলিজ করুক ছবিটা, তারপর আরো আমরা আলোচনা করবো, বা তার আগে যদি মিঠুনদার ছবি আছে সেটা নিয়ে বিভিন্ন সময় পডকাস্ট করতেই পারি, কোনো ব্যাপার না। ভালো লাগলো, খুব ভালো থেকো তুমিও, আর দেখা হবে খুব তাড়াতাড়ি। একদম। আর দর্শককে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, এখানে শেষ করছি।